আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আদিব ইয়াসির অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকের ভিডিওতে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সের ফাইনালের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটু বলতে চাই লুপ অ্যান্ড লজিক সম্পর্কে। লুপ অ্যান্ড লজিক একটি অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। এইখানে আমরা সিইসি রিলেটেড যেগুলো কোর্স আছে সেগুলোর ফ্রি এবং প্রিমিয়াম কোর্স আমরা লঞ্চ করে থাকি। এর সাথে, সাথে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, সেখানে আমাদের একটি কমিউনিটির সাথে যুক্ত হতে পারবেন। যেখানে আপনি আপনাদের যেকোনো রকমের কোয়েশ্চেনস, প্রবলেমস অথবা আপনাদের অ্যাচিভমেন্ট সবকিছু শেয়ার করতে পারবেন। সো শুরু করি। এখন কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে কোর্সটা আছে সেখানে লাস্ট কয়েকটা সেমিস্টারে সিলেবাসের অনেক পার্থক্য দেখা গেছে। যার জন্য আমরা আসলে ব্যাচ 69 এবং 68 এর কোয়েশ্চেনে একটু প্রাধান্য দিব। কারণ অন্যান্য সেমিস্টারের সাথে সিলেবাসটা ওরকম মিল পাওয়া যাচ্ছে না। সো আমরা এখন চেষ্টা করব যে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো আমি আলাদা করে রাখছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগরিদম। এখানে ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগরিদম রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে 69 68 এর সেগুলো আপনারা পাবেন। এর সাথে, সাথে যেহেতু এই চ্যাপ্টারটা 67, 66 এগুলো সেমিস্টারেও ছিল। সো সেগুলোর কোয়েশ্চেনও এখানে এড করা আছে। কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলোতে আপনারা মোস্ট লাইকলি হয় 69 অথবা 69 এবং 68 এর কোয়েশ্চেনগুলোই দেখতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখতে পারতেছি ব্যাচ 69 এর একটা কোয়েশ্চেন হচ্ছে ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগরিদম চ্যাপ্টার থেকে। চলুন আমরা কোয়েশ্চেনটা পড়ি। এখানে বলা আছে যে ইউ আর রিকোয়ার্ড টু ডেভেলপ এ সিম্পল প্রোগ্রাম দ্যাট ক্যান টেক 3 নাম্বারস অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড ডিটারমিন হুইচ নাম্বার ইজ দ্য লার্জেস্ট অ্যামাং দেম। This program should correctly identify and display the largest number even if two or more numbers are equal. Write an algorithm and draw the flowchart to solve the problem. Find the largest among three numbers A, B, and C. আচ্ছা, এখানে বেসিক্যালি আমাদের যেটা বলতেছে যে আমাদের যেকোনো ৩ টা নাম্বার দেওয়া থাকবে। ধরলাম আমরা সেই নাম্বারগুলো হইলো হচ্ছে, আচ্ছা একটু আমরা স্ক্রল করি। হ্যাঁ, ধরলাম আমরা সেই নাম্বারগুলাকে A, B এবং C, তাই না? এখানে যেহেতু বলে দেওয়া আছে A, B এবং C, ধরলাম একটা নাম্বার A, একটা নাম্বার B, একটা নাম্বার C। আমাদের করতে হবে কি ৩ টা নাম্বারের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা বের করতে হবে। এখন সেটা আমরা ইউজুয়ালি বের করব কিভাবে, তাই না? এটা আমাদের একটা কোয়েশ্চেন। অ্যান্ড বের করব আমরা যেটা সেই প্রসেসটা আমরা না জানলে কিন্তু আমরা আমাদের যে কোয়েশ্চেনটা করছি যে অ্যালগরিদমটা কিন্তু আমরা বের করতে পারবো না। আর অ্যালগরিদম কিন্তু প্রিসাইসলি এটাকেই বলে। অ্যালগরিদম বলতে কি বোঝায়? আমরা যদি এখানে লিখি অ্যালগরিদম হচ্ছে আমরা যে প্রসেসটা, ঠিক আছে? যে প্রসেসটা আমরা ইউজ করব টু সলভ দ্য প্রবলেম, ঠিক আছে? প্রসেস টু সলভ দ্য প্রবলেম, এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন এই অ্যালগরিদমটা আমাদের লিখতে বলছে মানে আমরা এখন ওইটাই লিখবো যে কিভাবে আমরা এই ৩ টার মধ্যে সবচেয়ে বড়কে সেটা বের করতে পারি। কারণ আপনারা আপাত দৃষ্টিতে বলতে পারেন যে আমি তো দেখেই বলে দিতে পারি। কিন্তু আমরা যখন একটা অ্যালগরিদম লিখবো তখন আমাদের একটা লজিক্যাল ওয়ে দেখাইতে হবে যেভাবে আমরা ডিটারমাইন করতে পারি। এখন আপনারাই বলেন, আপনারা কিন্তু এমনি বলতে পারবেন তাই না? মুখে কিন্তু আপনারা বলতে পারবেন যে কিভাবে এটা করতে পারবেন। আমি প্রথমে A আর B এর তুলনা করব। A আর B এর তুলনা করে দেখব যে কে সবচেয়ে বড়। A আর B এর মধ্যে যদি A বড় হয় তারপর আমি ওটার সাথে আবার C এর তুলনা করতে পারি, তাই না? এটা একটা ওয়ে না? আবার আমরা একইভাবে কি করতে পারি? আমরা যদি বি দিয়ে শুরু করি তাহলে বি এর সাথে আমরা এ এবং সি এভাবে তুলনা করতে পারি। সি এর সাথে বি আর এ এভাবে তুলনা করতে পারি। কিন্তু আমরা যদি আরেকটু সাজায় লিখতে চাই তাহলে আমরা এই লজিকটা কিভাবে লিখতে পারি? আপনারা একটু ভাবলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু এটা অনেক একটা বেসিক কোয়েশ্চেন। বাট তা আমি এভাবে বলে দিচ্ছি। আমরা লজিকটা কিছুটা এভাবে সাজাবো যেটা আমরা এখন নিচে দেখতে পারতেছি, ঠিক আছে? আপনি নিচে স্ক্রল করলে এখানে অ্যালগরিদমটা আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি করব, আমাদের সবসময় অ্যালগরিদমের মনে রাখতে হবে যে আমরা বাম পাশে রাখবো আমাদের স্টেপগুলো, তার পাশে আমরা স্টেপের অপোজিট আমরা যেগুলো করতেছি সেগুলো লিখবো। এবং প্রথমে আমরা অলওয়েজ শুরু করব স্টার্ট দিয়ে এবং শেষ করব হচ্ছে এন্ড দিয়ে। এবং এর মধ্যে আমাদের হচ্ছে আমাদের অপারেশনগুলো করতে হবে। আমরা যখনই কোনো আমাদের দেখবেন যে এরকম কোনো একটা নাম্বার নিয়ে কাজ করতে বলছে, এখানে কিন্তু স্পেসিফিক নাম্বার নেই। অর্থাৎ এগুলো কি যেকোনো নাম্বার হইতে পারে। ঠিক আছে? এবিসি যেকোনো নাম্বার হইতে পারে। অর্থাৎ এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবলস। আমাদের যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো আমরা অলওয়েজ কি করব? ইউজার থেকে ইনপুট নিব, তাই না? সো আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে লিখব রিড। রিড মানে কি? রিড মানে হচ্ছে আপনাদের ইনপুট নেওয়া। রিড 3 নাম্বারস A, B and C। ঠিক আছে? তারপর আমরা কি করতেছি এখানে? এখানে আমরা লজিকটা আমরা বিল্ড করতেছি। আচ্ছা, এখন যদি আমরা লজিকটাতে দেখি তাহলে এখানে কি বলছে যে ইফ a is greater or equal than b and if a is greater or equal to c, তাই না? সো আমাদের এখানে কি বলছে? দুইটা লজিক, তাই না? একটা হচ্ছে a is greater or equal to b and a is greater or equal to c, তাই না? এখানে and বলতে কি বোঝাচ্ছে যে এই দুইটা কন্ডিশন দুইটাই আমাদের ম্যাচ হইতে হবে, তাহলে আমাদের ট্রুথে যাবে। তাছাড়া যদি যেকোনো একটা যদি ফলস হয়, হয় এইটা অথবা এটা যদি আমাদের ফলস হয়, তখন আমাদের ফলসের অথবা যে কন্ডিশন আছে এলসিফ, সেখানে এটা হচ্ছে এলসিফ, সেখানে চলে যাবে, ঠিক আছে?
তাই আমরা এখন এটা দেখার চেষ্টা করি লজিকটা কিরকম হইতে পারে। আমরা যদি প্রথম লজিকটা এখানে দেখি যে a যদি b এর থেকে বড় অথবা সমান, a যদি c এর থেকে বড় অথবা সমান হয় তাহলে ট্রু হচ্ছে লার্জেস্ট আমরা কি করতেছি a। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রিন্ট a করতেছি না, আমরা কিন্তু প্রিন্ট করতেছি কি a এর ভ্যালুটা। ঠিক আছে? এজন্য আমাদের যদি লার্জেস্ট c হয়, আপনারা বলছেন আমরা c কেন প্রিন্ট করতেছি, সমস্যা না। আমাদের যে ভ্যালুটা আছে ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, লার্জেস্ট নাম্বারটা আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। সো আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি ফলস হয়, এটা ফলস হওয়া মানে কি? আমাদের যদি এই কন্ডিশনটা ফলস হয়, তার মানে কি কোনোভাবে আমাদের আর a সবচেয়ে লার্জ মানে a লার্জেস্ট নাম্বার হতে পারে? এ কিন্তু তার মানে লার্জেস্ট নাম্বার না, তাই না? তার মানে তখন আমরা কি করব? আমরা b এবং c এর মধ্যে আমরা এটা করতে পারি। তখন আমরা b এর c এর মধ্যে একটা করতে b যদি c এর থেকে বড় অথবা সমান হয় তাহলে আমাদের লার্জেস্ট কি যাবে? লার্জেস্ট যাবে হচ্ছে আমাদের b। এখন এখানে দেখেন এরা করছে কি এলসিফ এর মধ্যেও এরা আবারও আপনার ধরেন এটা করছে আর কি, ঠিক আছে? b এর সাথে এর তুলনা করছে। আপনারা এটা আপনাদের দেওয়ার দরকার নাই, কারণ অলরেডি আমরা কি দেখছি যে a কিন্তু হচ্ছে না, তাই না? a তার মানে আউট, a আমাদের লার্জেস্ট হওয়ার মধ্যে থেকে আউট। সো আপনার এই ক্ষেত্রে b এবং c এর মধ্যে তুলনা করলে আপনাদের হয়ে যাবে। আপনারা শুধু এই এন্ড এইটুকু বাদ দিবেন, এখানে শুধু এইটুকু লিখবেন, তাহলে আপনাদের ইয়েটা হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কারে, কিন্তু এইটুকু আপনাদেরকে দিতে হবে না, এইটুকু আপনারা বাদ দিয়ে রাখবেন, ঠিক আছে? তার লার্জেস্ট বি। এবং যদি বিও না হয় তার মানে আমাদের বাকি আছে কি শুধুমাত্র সি। তাহলে এলস এর মধ্যে আমাদের কোনো কন্ডিশন লাগবে না, এমনি আমাদের অটোমেটিক আউটপুট হয়ে যাবে কি লার্জেস্ট হতে সি। এবং এরপর কি ডিসপ্লে লার্জেস্ট, আমরা এখানে কি করছি যে লার্জেস্ট নামের একটা ইয়া রাখছি যার মধ্যে আমরা এটার ভ্যালুটা ইনপুট করে রাখছি, যে সি এর ভ্যালুটা অথবা এর ভ্যালুটা অথবা বি এর ভ্যালুটা রাখছি। আমাদের ডিসপ্লে কি করতেছি লার্জেস্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আসতেছে। তারপর আমরা কি করতেছি এটা এন্ড করতেছি, ঠিক আছে? এখন এইটারই যদি আমরা ফ্লোর চার্ট বানাইতে চাই তাহলে ফ্লোর চার্ট বানানোর কিছু বেসিক নিয়ম আছে যেটা এখানে দেওয়া আছে আর কি, যেটা এখান থেকে আপনাদের একবার বলে দেই। সেটা হচ্ছে আমরা যখন স্টার্ট অথবা এন্ড করব তখন এই সিম্বলটা ইউজ করব, মানে এই ব্লকটা ইউজ করব, এরকম একটা ওভাল যে ব্লকটা আছে এটা ইউজ করব। আমরা কোনো রকমের ইনপুট অপারেশন যখন করতেছি তখন এরকম, আপনার এটাকে কি বলেন বাংলা মানে রম্বস বলেন, তাই না? তো এটা আপনারা ইউজ করবেন যখন দেখতেছেন আমরা যে কোনো একটা প্রসেস, ধরেন আপনাদের যে কোনো অ্যারিথমেটিক অপারেশন আছে সেগুলো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার একটা ইয়ে আছে যেটা, এটাতে আপনারা ইউজ করতে পারেন। তারপর ডায়মন্ড শেপ ইউজ করবেন হচ্ছে আপনারা যখন এই যে কন্ডিশনগুলো দিলেন, যে ইফ কন্ডিশনগুলো আপনারা দেখলেন না ওগুলোর ক্ষেত্রে আপনারা ডায়মন্ড দিবেন। এবং হাইব্রিড কখন দেবেন? যখন আউটপুট অপারেশন করবেন এবং আমাদের ফ্লো এই অ্যারো দ্বারা ইয়ে হবে আর কি, কন্ট্রোল হবে। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় কি, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনারা যখন অন্যান্য জায়গায় ফ্লো চার্ট দেখবেন সব জায়গায় কিন্তু এরকম দেখবেন না, ঠিক আছে? সব জায়গায় এরকম দেখবেন না। এক ক্ষেত্রে এক ওয়েবসাইটে বা এক স্টাডি ম্যাটেরিয়ালস আপনারা এক রকম সিম্বল দেখতে পারবেন। কিন্তু সব ক্ষেত্রে আপনারা একটা জিনিস কমন দেখতে পারবেন যে আপনারা ইজিলি ডিনোট করতে পারতেছেন যে কোনটা দ্বারা কি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। সো এগুলা জাস্ট ওটারই একটা মাধ্যম যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কোনটা কি। নট নেসেসারিলি আপনাদেরকে এই সিস্টেম ইউজ করতে হবে, আরও সিস্টেম আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আপনাদের টিচাররা যে সিস্টেম আপনাদেরকে দেখাইছে এক্সামে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে ওইভাবে আপনারা ফ্লো চার্টগুলো ডিজাইন করেন। যদি এইভাবে বলে থাকে তাহলে এইভাবেই করবেন। এখন আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো যেগুলাতে মানে কোয়েশ্চেনের অ্যান্সারই দেখাবো, কিন্তু সেগুলাতে হয়তোবা এরকম করে দেওয়া নাই, কিন্তু আমি বলে দিব আপনাদেরকে এখানে এভাবে করবেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এখন দেখুন আমরা যে প্রবলেমটা সলভ করলাম আসলে, এই দেখেন এখানে লেখা আছে প্রথমে আমরা স্টার্ট করছি, স্টার্ট আমরা ওভালের মধ্যে রাখছি। এখন ইনপুট, এখানে কিন্তু ইনপুট দেওয়া আছে কি বেসিক একটা ইয়া দেওয়া আছে, তাই না? কিন্তু আপনার এখানে কি বলছে, ইনপুট প্রোগ্রামটা কি বলছিল যে এরকম করার জন্য, তাই না? সো আপনারা করবেন কি, আপনাদের জন্য এই ঘরটা আপনারা একটু বাঁকা করে আঁকায় নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আর এখানে মার্কস কাটার কোনো সম্ভাবনা থাকবে না আরকি। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে ৩ টা ইনপুট নিছি। তারপর আমরা কি করছি, এর সাথে বি এবং সি এর তুলনা করছি। এই যে গ্রেটার দ্যান ইকুয়াল এই সিম্বলগুলা দিয়ে। তারপর যদি ইয়েস হয় আমরা কি করছি, লার্জেস্ট রাখছি এ তে, তাই না? এবং বি এতে আমরা বলছি বি এর সাথে আপনারা চাইলে এর তুলনা করতেও পারেন, নাও করতে পারেন। এটা আসলে ম্যাটার করবে না। কারণ এই কন্ডিশনে যদি না হয়, যদি এর প্রথম কন্ডিশনে না হয় তাহলে আপনাদের এ আর লার্জেস্ট হওয়ার সম্ভাবনা নাই। তার মানে আপনারা চাইলে এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। রাখলেও কোনো দোষ নাই, না রাখলেও কোনো ব্যাপার না। যদি ইয়েস হয় তাহলে আমাদের লার্জেস্ট হবে এক্ষেত্রে বি, এবং যদি না হয় এক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো কন্ডিশন দেওয়া লাগতেছে না। এক্ষেত্রে কি হচ্ছে, লার্জেস্ট ইকুয়াল টু সি। আর এগুলা যে ইয়াগুলা দেখতেছেন না, এগুলা কিন্তু ঠিক আছে, এগুলা কিন্তু কারেক্ট আছে। এগুলো আপনারা এইভাবে রাখবেন। আপনারা কোনো কিছু অ্যাসাইন করলে আপনারা এই ব্লকটা ইউজ করবেন। আর আউটপুটের যে ব্লকটা আছে না, আউটপুটের ব্লকটা কিন্তু একটু অন্যরকম ছিল যেটা আমি বললাম, ঠিক আছে? যে এখানে এইভাবে দেওয়া আছে। আপনাদের টিচাররা যদি এটা ফলো করতে বলে তাহলে এইভাবে, যে হাইব্রিড যেটা দেওয়া আছে আপনারা এটা ফলো করুন, যে মাথায় একটু এইভাবে বেঁকায় দিবেন আর এটা একটু এরকম করে দিবেন। তারপর আপনাদের স্টপ হয়ে গেছে। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যারোগুলা। অ্যারোগুলো প্রথমে কোনটা কাজ করবে, আমাদের প্রথমে আসবে স্টার্ট, তারপর আসবে ইনপুট। তারপর যখন আমরা প্রথম কন্ডিশনটা খাটাচ্ছি, তারপর আমাদের কি হচ্ছে, ইয়েস হলে একটা, নো হলে আরেকটা। এই ২ টা ডিরেকশন কিন্তু আমরা দেখাচ্ছি।
ঠিক আছে? আর তারপর যদি নো হয়, নো হওয়ার পরে প্রথমটা কি ছিল? প্রথমে আমরা বি এরটা তুলনা করছি, সবার শেষে আমরা সি এরটা দিছি। সেইভাবে কিন্তু এখানে ফ্লো যাবে। আমরা যে ফ্লোতে অ্যালগরিদমটা লিখছি, সেই ফ্লোতে আমাদের ফ্লো চার্টটা আঁকাইতে হবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে লার্জেস্ট এ, লার্জেস্ট বি আছে, এখানে আউটপুট আছে, তাই না? যেটাই হচ্ছে আমরা সেটাই কিন্তু সেখান থেকে আমরা আউটপুট নিয়ে নিচ্ছি। এজন্য এখানে একটা লাইন দিয়ে এখানে এটা কানেক্ট করা আছে। আপনারা চাইলে প্রত্যেকটা থেকে আলাদা, আলাদা লাইন বের করেও এটাতে কানেক্ট করতে পারতেন, কোনো সমস্যা হইতো না। অথবা আপনারা চাইলে ২ টা লাইন একসাথে কানেক্ট করে ওটাও দেখাইতে পারেন। এটা কোনো ম্যাটার না। ঠিক আছে? এখন আমরা এটার সেকেন্ড কোয়েশ্চেনটাতে আসি। সেকেন্ড কোয়েশ্চেনটাতে এখানে কি বলছিল যে মেনশন 2 অ্যাডভান্টেজ অফ ইউজিং এ ফ্লো চার্ট বিফোর রাইটিং কোড। আচ্ছা, ফ্লো চার্টটা লেখার মাধ্যমে আমাদের ২ টা জাস্ট কি সুবিধা আমরা পাই সেটা এখানে লিখতে বলছে। খুবই সহজ ২ টা এখানে এক্সাম্পল দেওয়া আছে। যে ক্লিয়ারিটি, ঠিক আছে? ইমপ্রুভস ক্লিয়ারিটি। যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন মেক্স লজিক ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমরা যখন এইভাবে এই ফ্লো চার্টটা দেখলাম তখন আমাদের লজিকটা বুঝতে সুবিধা হইল না? যে প্রথমে আমরা ইনপুট নিছি, তারপর আমরা এর জন্য লজিক বের করছি যে এ যদি বড় হইতে চায় তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় কি, আমরা কিন্তু যে ইকুয়াল সাইনটা দিছিলাম, এটা কি জন্য দিছিলাম? আমাদের কিন্তু এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল, তাই না? দিস প্রোগ্রাম শুড কারেক্টলি আইডেন্টিফাই এন্ড ডিসপ্লে দ্য লার্জেস্ট নাম্বার ইভেন ইফ 2 অর মোর নাম্বারস আর ইকুয়াল। অর্থাৎ ২ টা নাম্বার এখানে কিন্তু সমান হইতে পারে। এইজন্য কিন্তু আমরা ইকুয়াল সাইনটা দিছিলাম। আপনারা যদি শুধুমাত্র এদের গ্রেটার দ্যান সিম্বলটা দিয়ে রাখেন তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা মানে আপনার যদি ২ টা সিমিলার মানে সমান, সমান নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। এইজন্য অবশ্যই আপনারা এখানে গ্রেটার অর ইকুয়াল সাইনটা ইউজ করতেছেন। ঠিক আছে? সো এইভাবে লজিকটা বিল্ড করার মাধ্যমে আমরা ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি যে কিভাবে আমার প্রোগ্রামটা কাজ করবে। ঠিক আছে? এটা একটা। আরেকটা কি, হেল্পস ডিটেক্ট এররস আর্লি। ঠিক আছে? এখন আপনি যখন এরকম একটা ফ্লো চার্ট ডিজাইন করবেন তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে আচ্ছা এভাবে কাজ করতেছে। তার মানে এই জায়গায় একটা ভুল যাওয়ার সম্ভাবনা আছে। আপনি ইজিলি ধরতে পারবেন এটা। নরমালি একটা কোডের দিকে তাকাইলে ভুল বের করা অনেক কঠিন হবে, বা অ্যালগরিদমের দিকে তাকাইলেও আপনার ভুলটা বের করা একটু কঠিন হবে। কিন্তু ফ্লো চার্টে দেখলে আপনার কিন্তু সেটা বের করা অনেক সহজ হবে। এই ২ টাই এখানে বলা আছে যে হেল্প ডিটেক্ট এররস আর্লি। ঠিক আছে? এখন পরের কোয়েশ্চেনে যাই। এটা হচ্ছে আমাদের 68 এর একটা কোয়েশ্চেন। প্রথমে কি বলা আছে যে এক্সপ্লেইন দ্য কি ডিফারেন্সেস বিটুইন অ্যালগরিদম এন্ড সিউডোকোড ইন টার্মস অফ স্ট্রাকচার অ্যান্ড ইউজেস। আচ্ছা, এটা আমি একটা বেসিক আলোচনা করে দিব। পরবর্তীতে এটার অ্যান্সার আপনাদের দিয়ে দিব। আ মানে লিখিত আকারে এখানে থাকবে আরকি। আমি বেসিকটা বলে দেই আপনাদের। অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা আমি আপনাদের বললাম না যে প্রবলেম সলভ করার যে প্রবলেম আমাদের সলভ করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই আমরা যে লিখি, এইটা কিন্তু আমরা লিখি মোটামুটি আ আমাদের একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজে, তাই না? আমরা একটু আগে দেখলাম। আমরা কিন্তু ওখানে বলতেছি ইনপুট এটা সেটা। এখানে কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছেন। আপনি পড়েই বুঝতে পারতেছেন এটা, তাই না? আ এটা হচ্ছে আমাদের কি? প্রসেস অফ সলভিং দ্য প্রবলেম, তাই না? সলভিং এ প্রবলেম। আমি খুব বেশি লিখবো না, আমি এটা বলে যাবো, ঠিক আছে? তাহলে আপনাদের একটু তাড়াতাড়ি হবে, কারণ পরবর্তীতে লিখে দেওয়া আছে আরকি। আর সুডো কোড কি আপনাদের? এখানে কি হলো সুডো কোড। সুডো কোডটা হচ্ছে বেসিক্যালি আপনাদের, আমি বললাম যে অ্যালগরিদমটা কি করে, আমাদের জাস্ট প্রবলেম যে প্রসেসে সলভ হচ্ছে সেই প্রসেসটা একটা কারেক্ট ফ্লোতে লেখা থাকে। কিন্তু সুডো কোড হচ্ছে কোড লাইক, ঠিক আছে? অলমোস্ট কোড লাইক একটা ল্যাঙ্গুয়েজে এটার রিপ্রেজেন্টেশন, এই অ্যালগরিদমেরই ধরেন রিপ্রেজেন্টেশন হচ্ছে কোড লাইক একটা ল্যাঙ্গুয়েজে। মানে আমরা যেরকম করে কোড লিখি সেই কোডের অনেকগুলো কিওয়ার্ডস, অনেকগুলা ফাংশন আপনারা এই সুডো কোডে দেখতে পারবেন, কিন্তু সেটা অ্যালগরিদমে পারবেন না। সো সুডো কোড আপনারা বলতে পারেন যে আমাদের অ্যালগরিদম এবং ফাইনাল কোডের একটা ব্রিজ হিসেবে কাজ করে। ঠিক আছে? এগুলো আপনারা দেখবেন পরবর্তীতে আমাদের লেখা আছে। সো ওটা নিয়ে আমি খুব বেশি করব না, যে এখানে একটু আপনারা চাইলে দেখতে পারবেন। আর এই স্লাইডটা বা যেটা বলতেছেন যে ওয়ান নোটটা, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, যার মাধ্যমে আপনারা এটা পরবর্তীতে দেখতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা এখানে দেওয়া আছে কি, যেগুলো বললাম দেখবেন ওগুলো দেওয়া আছে যে স্টেপ বাই স্টেপ প্রসিজার, সেট আপ রুলস ফর সলভিং আ প্রবলেম, স্পেসিফিক ওয়ে অফ রাইটিং অ্যালগরিদম। বললাম না যে ওই অ্যালগরিদমটাই আমরা লিখি কিভাবে? কোড লাইক ল্যাঙ্গুয়েজে, তাই না? তারপর ক্যান বি এক্সপ্রেসড ইন মাল্টিপল ন্যাচারাল, যেভাবে বললাম আমরা যেহেতু হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল একটা ল্যাঙ্গুয়েজে খুবই ইজিলি লিখতেছি, সো অনেকভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফ্লো চার্টটা কিন্তু আপনাদের অ্যালগরিদমের একটা পার্ট আরকি। তারপর এখানে কি আছে যে রিটেন ইন স্ট্রাকচার ফরম্যাট। বললাম না যে আমাদের কোডের যে ইয়াগুলো আছে, কোডের যে অনেকগুলো কিওয়ার্ড আছে ওগুলা দেখবেন এখানে ইউজ করা হচ্ছে। সো এটা আসলে অতটা ফ্লেক্সিবল না যতটা অ্যালগরিদম ফ্লেক্সিবল আরকি। যে এখানে যে ওটাই পরের বলা আছে যে ফ্লেক্সিবল স্ট্রাকচার, এটা হচ্ছে সেমি স্ট্রাকচার ফরম্যাট, তাই না? মানে সামওয়াট স্ট্রাকচার্ড। এখানে আমাদের কিছু নির্দিষ্ট ওয়ার্ড লিখতে হবে, যে ইফ, দেন, হোয়াইল, ফর, এগুলো কিন্তু লুপের নাম কোডের মধ্যে, ঠিক আছে? এগুলো আমরা এখানে ইউজ করতেছি আরকি। ল্যাঙ্গুয়েজ ক্যান বি রিটেন ইন ইংলিশ অর এনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটাতে আমাদের কোনো সমস্যা নেই। এটা মিক্স অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রোগ্রামিং লাইক কিওয়ার্ডস, যেটা বললাম। আচ্ছা, আমি একটু অসুস্থ তো, তাই একটু কাশি হচ্ছে আরকি। আশা করি এটা আপনাদের খুব বেশি প্রবলেম হবে না। আচ্ছা,
লেভেল এখানে দেওয়া আছে যেটা হায়ার লেভেল। যতটা আপনার হিউম্যান লাইক হবে তত ওটাকে হায়ার লেভেল, যতটা ইজি হয় না বুঝতে ততটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটা একটু মোর ডিটেইল আরকি, ক্লোজার টু অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন উইথ স্পেসিফিক স্টেপস। আপনার কোডটা যেভাবে লিখবেন না সেটা একটা ব্রিজ বললাম না, অর্থাৎ এটা কোডের অনেক কাছাকাছি হয়। কোডে আপনার অনেক কিছু এক্সট্রা লিখতে হয় যেগুলো অ্যালগরিদমে আপনার লিখতে হয় না। আর এই সুডো কোডে সেগুলোর অনেকগুলো পার্ট লিখতে হয় আরকি। ঠিক আছে? এরকম অনেকগুলা দেওয়া আছে। এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা কি? যেটা বললাম যে আপনার একটা অ্যালগরিদম দেখেন, এই একটা লাইনে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। কিন্তু সেটার জন্য কিন্তু সুডো কোডটা একটু বড় হয়। সুডো কোডে কিন্তু আপনাকে আসলে দেখাইতে হয় যে আপনি কিভাবে কি করতেছেন। আমি এটা বুঝাইলাম না, কারণ এটা কিন্তু আপনাদের এটা বুঝতে হইলে আপনার একটু কোড বুঝতে হতো। ঠিক আছে? এখানে কিন্তু আপনার অ্যারের বিভিন্ন একটা আছে তো, থিওরি আছে যেটা আপনারা এখনো জানেন না। সো এটা আসলে আপনাদের বোঝার এখন দরকার নেই। আপনারা পরবর্তীতে যখন প্রোগ্রামিং এন্ড প্রবলেম সলভিং কোর্সটা পাবেন তখন এগুলো সব বুঝতে পারবেন। আচ্ছা, সো আমরা পরের কোশ্চেনে যাই। আমরা উপরে মনে হয় কোশ্চেনটা রেখে আসছিলাম। হ্যাঁ, এখানে আছে কি? কোশ্চেনটা আমরা প্রথমে পড়ি যে ইউনিভার্সিটি ওয়ান্টস টু অটোমেট ইটস স্টুডেন্ট অ্যাডমিশন প্রসেস। A student submits their application. The system collects personal details, name, age, contact information, and academic results. আচ্ছা, দুইটা পার্সোনাল ডিটেলস অ্যান্ড একাডেমিক ডিটেলস এই দুটো কালেক্ট করতেছে, তাই না? হাই স্কুল জিপিএ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কোর্স if applicable. The system checks if the student has a minimum GPA of 3.0 for admission. আচ্ছা, আমাদের অ্যাডমিশনের জন্য কত লাগতেছে? 3.0 লাগতেছে আমাদের জিপিএ। If the GPA is between 2.5 and 3.0, the student is placed on a wait list. আচ্ছা, মানে আমাদের 2.5 থেকে 3.0 এর মধ্যে হলে আমাদের ওয়েট লিস্টে যাবে। অ্যান্ড ইফ দ্য জিপিএ ইজ বিলো 2.5, মানে 2.5 এর যদি নিচে হয় তাহলে স্টুডেন্ট হচ্ছে রিজেক্টেড, অর্থাৎ তার অ্যাডমিশনটা হবে না। ফর স্টুডেন্টস উইথ এ জিপিএ অফ 3.0 or above, they are admitted and assigned a unique student ID. আচ্ছা, মানে আমাদের অ্যাডমিশন যাদের হয়ে যাচ্ছে ডিরেক্টলি, ঠিক আছে? যাদের ওয়েটিং লিস্টে যাওয়া লাগতেছে না, অর্থাৎ যাদের জিপিএ 3.0 অথবা তার চেয়ে উপরে, তারা ডিরেক্টলি অ্যাডমিটেড হচ্ছে এবং তাদের একটা ইউনিক স্টুডেন্ট আইডি অ্যাসাইন হচ্ছে। Based on these conditions, design a flowchart that represents the decision-making process for collecting the student details, checking eligibility, and sending appropriate notifications. আচ্ছা, admission waitlist rejection without using any loops. আচ্ছা, আমরা এখানে লুপ ইউজ করতে পারবো না, তাই না? এবং আমরা যদি লুপের কথা বাদ দিই তাহলে এখানে বলতে চাচ্ছে যে আমরা একটা করে ইনপুট দেবো এবং সেই একটা করে ইনপুটের অপোজিটে আমাদের একটা রেজাল্ট দিব, অর্থাৎ আমাদের একসাথে মাল্টিপল স্টুডেন্ট নিয়ে এখানে কাজ করার জন্য বলা নেই আরকি। তাছাড়া কিন্তু আমাদের লুপ ইউজ করা লাগতো, তাই না? সো আমরা এখানে একটা স্টুডেন্টেরটা নিয়ে কাজ করব। তাহলে সেটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি? আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। এটা কিন্তু আগেরটার তুলনায় একটু কঠিন, যেহেতু সিনারিও বেস, তাই না? আগেরটা খুবই সহজ ছিল। কোনো এরকম সিনারিও ছিল না। এখানে আমাদের সিনারিওটা দেখে বুঝতে হবে যে কি থেকে কি চাইছে, তাই না? প্রথমে আমাদের কি বলছে? ইনপুট যাবে। ইনপুট আমাদের কি যাবে? এখানে স্টার্টার থেকে যদি আমরা করি, ইনপুটের পর আমাদের কি আসবে? একটু ধরেন যে ইনপুট আমরা প্রথমে কি করতেছি? পার্সোনাল ডিটেইলস পিডি লিখলাম। তারপর আবার কি ইনপুট নিতে বলছে? আপনার চাইলে একসাথে ইনপুটও নিতে পারেন, দুইবারও নিতে পারেন। তারপর কি বলছে? যে একাডেমিক ডিটেইলস। আচ্ছা, এডি লিখলাম। একাডেমিক ডিটেইলস এখানে দেওয়া আছে। এটা কিন্তু নাম না, আমি এখানে জাস্ট শর্ট করে লিখতেছি জাস্ট বোঝানোর জন্য যে আমাদের ফ্লোটা আসলে কিরকম হবে। ইনপুটের পর আমাদের কি করতে হবে? আমরা যখন দুইটা ইনপুট পাইলাম তখন আমরা চেক করব, তাই না? এখানে আমরা কি করব? যে ইফ প্রথমে আমরা কি থেকে শুরু করব? আপনার ধরেন আমাদের এখানে 2.5 আছে, 3.0 আছে। আমরা কিন্তু অলওয়েজ চেষ্টা করব এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিপিএটা সেটা দিয়ে শুরু করার। কেননা আমরা এখানে যেভাবে লজিক লিখবো ওটাতে এটাতে সুবিধা হবে। ইফ কি আমাদের এখানে জিপিএ, তাই না? জিপিএ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাই না? গ্রেটার দেন অর ইকুয়াল টু আমাদের কি? 3.0। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কি? অ্যাডমিটেড। প্রথমে কি অ্যাডমিটেড, তাই না? তাহলে আমাদের একটা কি রেজাল্ট যাবে? অ্যাডমিটেড। আমাদের দুইটা জিনিস হচ্ছে, তাই না? অ্যাডমিটেড। আরেকটা কিন্তু কি হচ্ছে? অ্যান অ্যাসাইন্ড ইউনিক স্টুডেন্ট আইডি। অ্যাসাইন্ড ইউনিক স্টুডেন্ট আইডি। আচ্ছা, ইউনিক স্টুডেন্ট আইডি, তাই না? এই দুইটা কাজ হচ্ছে। এবং এইটা যদি না হয়, যদি গ্রেটার দেন 3.0, গ্রেটার অর ইকুয়াল টু 3.0 না হয়, তাই না? তখন আমাদের কি হবে? এখানে এলস ইফ। আমাদের এখানে কন্ডিশন কয়টা আছে? কন্ডিশন কিন্তু ৩ টা আছে। একটা হচ্ছে 3.0 অথবা 3.0 অথবা এটার থেকে বড়। আরেকটা আছে 2.5, তাই না? 2.5 থেকে কত? 2.5 থেকে বড় অথবা, আচ্ছা একটু ভালোভাবে লিখি এটা, যে জিপিএ কি? জিপিএ গ্রেটার দেন কত? আচ্ছা, গ্রেটার অর ইকুয়াল টু মানে 2.5, তাই না? বিলো হচ্ছে যখন 2.5 লিখছে তখন হচ্ছে রিজেক্টেড, অর্থাৎ এটা নিয়ে এবং এটা কিসের মধ্যে থাকবে? এটার মধ্যে থাকবে হচ্ছে কি? জিপিএ আরেকবার লিখি যে লেস দেন 3.0। এখানে কিন্তু ইকুয়াল টু হচ্ছে না, কারণ ইকুয়াল টু কন্ডিশন কিন্তু এখানে একবার চলে আসছে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? ওয়েটিং লিস্টে যাচ্ছে, ওয়েটিং লিস্ট। এবং আমাদের ফাইনাল যে কন্ডিশনটা বলছে সেটা কি ছিল? ফাইনাল কন্ডিশনটা আমাদের এরকম ছিল যে এলস। এই দুটো কন্ডিশন যদি ম্যাচ না করে তার মানে বাকিদের কি আছে? বাকিরা কিন্তু তার মানে এটার নিচে আছে, তাই না? এলস আমাদের কোনো কন্ডিশন লিখতে হচ্ছে না। এলস সে কি? রিজেক্টেড। এই জিনিসটাই আমরা একটু সুন্দর করে সাজায় লিখবো আর কি, তাই না?
সেখানে আমাদের সুন্দর করে সাজা লেখা আছে যে প্রথমে কি স্টার্ট, তারপর আমাদের ইনপুট পার্সোনাল ডিটেলস। আচ্ছা, ইনপুটেরগুলো কিন্তু আমি আবারও বলে দিচ্ছি যে এইভাবে বক্স করে লিখবেন। আপনার যদি এভাবে বলে দেয় আর কি, একটু ব্যাক হইলো আর কি। আমি আরেকবার লিখতেছি, একটু যে এরকম বাঁকা করে আপনার এটা দিবেন আর কি। ইনপুট দুইটা এরকম বাঁকা করে দিবেন, এইভাবে দিলে আপনাদেরটা হয়ে যাবে। তারপর আমাদের লজিক কি, প্রথমে কি ছিল যে গ্রেটার ইকুয়াল টু 3.0, ইয়েস হইলে কি জেনারেট ইউনিক স্টুডেন্ট আইডি, তাই না? আর কি সেন্ড অ্যাডমিশন নোটিফিকেশন, যে অ্যাডমিটেড হয়ে গেছে আমাদের যে নোটিফিকেশন দিতে বলছিল, ঠিক আছে? এই দুইটা কাজ। হ্যাঁ, আর একটা যে বিষয় হচ্ছে যেটা আউটপুট হিসেবে যাচ্ছে, তাই না? যেটা আমাদের আউটপুট হিসেবে যাচ্ছে সেটা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। আপনাদের টিচার আপনাদের বলছে কিনা আমি জানি, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু আপনাদেরকে যদি আগেরটার মতো করে বলে থাকে তাহলে আপনারা আউটপুটের জিনিসটা ওইভাবে লিখবেন, ঠিক আছে? যেভাবে দিলেন এই পাশে একটু গোল করে দিবেন আর কি, ঠিক আছে? পাশে একটু গোল করে দিবেন। হ্যাঁ, আরেকটা বিষয় কি, আমরা এখানে আউটপুট ইউজ করছি কিন্তু এখানে আউটপুট ইউজ কি জন্য করিনি? কারণ আমরা যদি কোয়েশ্চেনটা একটু ঠিক মতো পড়ি তখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো কি যে সেন্ডিং অ্যাপ্রোপ্রিয়েট নোটিফিকেশন, যে অ্যাডমিশন, ওয়েট লিস্ট, রিজেকশন। নোটিফিকেশন কিন্তু আমাদের এই তিনটার মধ্যেই দিতে বলছে, আমাদের কিন্তু ওদের ইউনিক স্টুডেন্ট আইডি এটা কিন্তু বলে নাই। এটা এটা বলছে যে অ্যাসাইন করতে বলছে, কিন্তু এটা কিন্তু আউটপুট হিসেবে দেখাইতে বলে নাই, ঠিক আছে? এটা আমাদের প্রোগ্রামের ভিতরে থাকবে কিন্তু আউটপুট হিসেবে যাবে না, আউটপুট হিসেবে যাওয়ার দরকার নাই। এর জন্য আমরা ওটাকে আউটপুট হিসেবে দিই না। আমরা জেনারেট করছি ঠিকই, যে জেনারেট ইউনিক স্টুডেন্ট আইডি, অ্যাসাইন আইডি, এটা করছি, কিন্তু আমরা কিন্তু ওটা আউটপুট হিসেবে নিই। আউটপুট হিসেবে আমরা কি দিছি, যে সে অ্যাডমিটেড হয়েছে কিনা, ঠিক আছে? আবার আমরা কি বলছি, যদি জিপিএ গ্রেটার অর ইকুয়াল টু, আচ্ছা এই জায়গায় কন্ডিশনটা আমি একটু মডিফাই করি, যে গ্রেটার ইকুয়াল টু এত অ্যান্ড, ঠিক আছে? অ্যান্ড আপনারা কি দিবেন, জিপিএ। আচ্ছা, এখানে একটা বিষয় কি জানেন, আমরা যখন এই প্রসেস থেকে আসতেছি, তাই না? তার মানে কিন্তু অলরেডি আমরা এটার জন্য একটা কন্ডিশন পেয়ে গেছি। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে দেখলাম না যে গতবার আমরা এ, বি এবং সি এর যখন তুলনা করছিলাম, এ, বি, সি এর তুলনা করছিলাম। প্রথমে এর সাথে আমরা যখন তুলনা করছি, তারপর আমাদের পরবর্তীতে আর এ নিয়ে কাজ করতে নেই। পরেরবার আমরা বি এবং সি নিয়ে কাজ করছিলাম। একইভাবে এখানে যদি আমরা খেয়াল করি, আপনারা এখানে চাইলে আরেকটা লজিক দিতে পারেন যে জিপিএ ইজ কত? এখানে যদি আমরা লিখি যে জিপিএ ইজ লেস দেন 3.0, এটা চাইলে লিখতে পারেন, কিন্তু এটা আসলে লিখার দরকার নেই। কারণ আপনার জিপিএ যদি, এখানে কিন্তু আমরা অলরেডি প্রথমে কিন্তু এই পার্টে ঢুকতেছে, তাই না? প্রথমে কিন্তু সে কন্ডিশন চেক করতেছে যে সে 3.0 কিনা, মানে 3.0 সমান অথবা এর থেকে বেশি কিনা। অর্থাৎ পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই 3.0 ছোটই হবে। অর্থাৎ এই কন্ডিশনটা আপনাদের দিলেও হবে, না দিলেও হবে। আপনারা না দেওয়াটাই আসলে বেটার। দিলেও হয়, দিলে আপনাদের কোনো সমস্যা নেই, বাট দিলে একটু এক্সট্রা লিখতে হচ্ছে, এই কোনো সমস্যা নেই। এখানে কি হচ্ছে যে হ্যাঁ, ওয়েট লিস্ট, ঠিক আছে? আর নোটিফিকেশন কিন্তু দিতে বলছে যে অ্যাডমিটেড নাকি ওয়েট লিস্টে আছে নাকি রিজেক্টেড। সো এখানে আরেকটা আউটপুট, এখানে ২ টা লাগে গেছে আরকি। আপনারা চেষ্টা করবেন যে ২ টার মাঝখানে একটু গ্যাপ রাখার, ঠিক আছে? যাতে একটু না লাগান আরকি। আ আর ফাইনালে আমাদের কি আছে? যদি নো হয়, যদি, ঠিক আছে? এলস আমি বলছিলাম কি, এলস এর মধ্যে আমাদের কোনো কন্ডিশন দিতেও হবে না। কারণ আমাদের অলরেডি ২ টা কন্ডিশন যা আছে সেট আছে। যদি জিপিএটা 2 পয়েন্ট মানে 3.0 সমান বা বড় না হয়, যদি 2.5 এর আ বড় বা সমান না হয়, তার মানে কি অবশ্যই 2.5 এর ছোট। আর সেক্ষেত্রে কি হবে? সে রিজেক্টেড হবে। ডিরেক্ট আমরা কি করছি? যদি নো হয়, নো কন্ডিশনের জন্য আমরা কি লিখছি যে সেন্ড রিজেকশন নোটিফিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের একটা আউটপুট। আউটপুট আপনারা চাইলে এইভাবে, যেভাবে আপনাদের টিচার বলছে ওইভাবে দিতে পারেন আরকি। আর ফাইনালি আমাদের সবগুলো কি বলছিলাম, যে আমাদের সবগুলো আউটপুট, সবগুলা আউটপুট যখন চলে আসতেছে সেটা আমাদের কোথায় যাবে? সেটা কিন্তু আমাদের স্টপে যাবে। ঠিক আছে? আপনারা যদি এটার সাথে স্টপে কানেক্ট না করেন তাহলে কিন্তু এটা আপনাদের ভুল হবে। কারণ তাহলে কিন্তু এই কন্ডিশনে যাওয়ার পর আপনাদের প্রোগ্রাম কোথায় স্টপ হচ্ছে, এই কন্ডিশনগুলোতে যাওয়ার পর আপনাদের প্রোগ্রাম কোথায় স্টপ হচ্ছে সেগুলো কিন্তু আপনারা জানেন না। সো অবশ্যই এগুলো আপনারা এভাবে কানেক্ট করবেন, কানেক্ট করে স্টপের সাথে মিলাই দিবেন। ঠিক আছে? এখন আমরা পরের এখানে দেখি 67 এর একটা কোয়েশ্চেন দেখি। আমি বলছিলাম যে এই চ্যাপ্টারটা আপনাদের আগের সেমিস্টারগুলোতেও ছিল। সো আমরা ওগুলো একটু দেখার চেষ্টা করি। যে Emma, a software developer working on an e-commerce platform, is tasked with designing a system to calculate the total cost of items in a shopping cart. The system must consider each item's price and quantity, আচ্ছা, not quality, quantity. Items price and, আচ্ছা এটা ঠেকে গেল আরকি, আমি একটু সরাই দেই। হ্যাঁ, and quantity, apply a 10% discount if the total cost exceeds কত? $100, and display the final amount after applying the discount if applicable. To approach this task, Emma decides to create an algorithm and a flowchart to visualize the process before coding. Your task is to design a flowchart representing this process. Write a step-by-step algorithm calculating the final cost. আচ্ছা, এই জিনিসটা অনেক সহজ আছে। সো আমি চাচ্ছি না এটা করে দিতে, কারণ আমি যে উপরে যেটা করে দিলাম সেটা আমার মনে হয় এটার থেকে বেশি ডিফিকাল্ট ছিল আরকি। সো এটা খুবই একটা সহজ জিনিস, ঠিক আছে? যে আপনারা ১ম এ কি নিবেন? আপনাদের এখানে কি বলছে যে সিস্টেম টু ক্যালকুলেট টোটাল কস্ট, তাই না? সো আপনারা ১ম এ কি করবেন?
ইচ আইটেমস প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, আপনারা এটা ইনপুট নেবেন আগে, ঠিক আছে? ইনপুট নেবেন কি আপনাদের প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, ঠিক আছে? এবং আপনারা এটা কি করবেন, তারপর ক্যালকুলেট করবেন। ক্যালকুলেটে আপনারা এটা করবেন যে কত আসতেছে, ঠিক আছে? ক্যালকুলেট করবেন যে আপনি কি করবেন, প্রাইস এটার সাথে এটা কোয়ান্টিটি গুণ করবেন, গুণ করে যে রেজাল্টটা আসবে, ঠিক আছে? এটা ধরবেন আপনাদের, একটু ভালোভাবে লিখি, ক্যালকুলেট টোটাল। টোটাল আপনি করবেন পি স্টার কি ওইভাবে লিখে দিবেন, বা ইয়া করে যেভাবে ইচ্ছা আপনারা লিখতে পারবেন, মাল্টিপ্লাই লিখতে পারবেন। লিখলে আপনাদের কি হবে, তারপর আপনারা একটা ইফ কন্ডিশন দিবেন যে ইফের মধ্যে কি, ইফ টোটাল, টোটাল কস্ট বা যেটাই বলেন, টোটাল কস্ট গ্রেটার দেন কত, এক্স ইজ 100, তার মানে কিন্তু গ্রেটার, কিন্তু ইকুয়াল টু দেওয়া যাবে না, গ্রেটার দেন 100। তখন আপনারা কি করবেন, যদি ট্রু হয়, ট্রু হইলে আপনাদের টোটাল কস্ট যেটা আছে, টোটাল কস্ট ইকুয়ালস টু করবেন টোটাল কস্ট, আচ্ছা এখানে টিসি লিখি, হ্যাঁ, টিসি মাল্টিপ্লাইড বাই 10% ডিসকাউন্ট, তাই না? সো এটার জন্য আপনার একটা ফর্মুলা তৈরি করতে হবে। এই ফর্মুলাটা আপনারা তৈরি করতে পারবেন কিনা আমি জানি না, সো আমি আপনাদের জাস্ট বুঝাই দিই আসলে 10% ডিসকাউন্ট মানে আসলে কি হয়, ঠিক আছে? যদি টুটা আছে এখানে, এখান থেকে একটু লিখে দেই আর কি। আপনার তখন কি হবে, টোটাল কস্ট ইকুয়ালস টু আপনাদের কি হবে, টোটাল কস্ট মাইনাস, এখানে কি জন্য মাইনাস করতেছেন একটু পরে বলতেছি, সূত্রটা দেখলে বুঝতে পারেন, আপনারা অলরেডি যারা ম্যাথ করছেন এগুলো আপনারা জানেন, তো আমি লিখে দিচ্ছি আর কি। আচ্ছা টোটাল কস্টটাকে এখানে ছোট করে লিখতেছি, ঠিক আছে? টিসি মাল্টিপ্লাইড বাই 0.1, 10%, ঠিক আছে? 10% ডিসকাউন্ট মানে কি বোঝায়, 10% ডিসকাউন্ট মানে বোঝা হচ্ছে 90% প্রাইস। অর্থাৎ আপনারা এই ফর্মুলাটাও এখানে ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারেন যে ডিরেক্ট টোটাল কস্ট মাল্টিপ্লাইড বাই 0.9, ঠিক আছে? এখানে 0. এটা, ঠিক আছে? যদি 0.1 দিয়ে করেন, যেটা ডিরেক্টলি 10%কে রিপ্রেজেন্ট করে, এখানে 0.1 বলতে কি বোঝায়, এখানে বোঝায় হচ্ছে আপনার 10 ডিভাইডেড বাই 100, এখানে বোঝা হচ্ছে 90 ডিভাইডেড বাই 100, তাই না? এই দুটার রেজাল্ট সেম আসবে, আপনারা যে কোনো একটা ফর্মুলা ইউজ করে এটা বসে দিতে পারেন, ঠিক আছে? আর যদি নো হয় তাহলে আপনারা, মানে এটা হচ্ছে ট্রুর ক্ষেত্রে, তাই না? আর যদি টোটাল কস্ট 100 বেশি না হয় তাহলে আপনাদের ডিরেক্ট আউটপুট, মানে ডিরেক্ট ওটা আপনাদের কি বলে, এন্ড প্রোগ্রামে চলে যাবে আর কি, ঠিক আছে? অথবা আপনাদের যদি ডিসপ্লে করতে বলে সেটা ডিসপ্লে করবেন, একদম ভিজুয়ালাইজার প্রসেস কোডিং, আচ্ছা ডিসপ্লে দ্য ফাইনাল অ্যামাউন্ট, ঠিক আছে? সেখানে কি করবে, ডিসপ্লে করবে। আর এটা করার পরে এটা আবার কই যাবে, সেই ডিসপ্লেতে যাবে, ডিসপ্লে করার পরে ফাইনালে যাবে হচ্ছে আপনাদের স্টপে, ঠিক আছে? এখানে একটু ইয়ে করে স্টপে চলে যাবে আর কি। সিম্পল একটা অ্যালগরিদম, আশা করি এটা আপনারা বুঝতে পারবেন, আশা করি এটা আপনারা আগাইতে পারবেন। সো আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা এখানে পরের কোশ্চেনে কি বলছে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এটা আমার মনে হয় না যে আপনাদের এবার সিলেবাসে আছে, থাকলেও আপনারা এটা এমনি পড়ে নিতে পারবেন, যেটা মুখস্থ জিনিস, সেখানে বোঝানোর তেমন কিছু নাই। তারপর এটা দেখি আমাদের 66 ব্যাচের কোয়েশ্চেন, হোয়াট ইজ ভেরিয়েবল অ্যান্ড এক্সপ্লেন দ্য টাইপস অফ ভেরিয়েবলস উইথ প্রপার কোডিং এক্সাম্পল। এটা আপনাদের মুখস্থ, বাট বলে দিয়ে আসলে এখানে কি চাইছে, আমাদের বিভিন্ন রকমের ভেরিয়েবল থাকে কোডিং এর ক্ষেত্রে, সেটা আপনাদের ইন্ট হোক, ফ্লোট হোক, ঠিক আছে, ডাবল হোক, তারপরে ক্যারেক্টার হোক, বিভিন্ন রকমের আছে, আপনাদের অ্যারের জন্য আলাদা রকমের একটু হয় আর কি। এগুলো প্রত্যেকটারে কিন্তু ইনপুটের একটা টাইপ আছে আর এগুলার সাইজ আছে। এই দুটা যদি আপনারা বলেন আর ইউজ কেসগুলো বলেন তাহলে আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে আশা করি। এরকম আরও আছে, আমি জাস্ট কয়েকটা বললাম আর কি। তো পরের কোশ্চেন আমরা আসি যে দ্য সিএসসি টিচার wants to make a list of only those students who have passed, অর্থাৎ obtain 40% or more marks। আচ্ছা 40% মার্কস হচ্ছে 5 মার্ক, অর্থাৎ 40% অথবা এর বেশি মার্কস পেলে সে পাস। যারা পাস করছে তাদের একটা লিস্ট বানাতে চাচ্ছে ইন দ্য ফাইনাল এক্সামিনেশন। আচ্ছা ফাইনাল এক্সামের ক্ষেত্রে ইন দি এন্ড হি অলসো ওয়ান্টস টু প্রিন্ট আউট দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ পাসড। আচ্ছা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে? এটা আমাদের প্রিন্ট করতে হবে। assuming that the input data of all students is terminated by a trailer record, আচ্ছা which has the sentinel value of এত for student id। আচ্ছা এই লাইনটা বলতে কি বোঝাচ্ছে আপনাদের একটু বুঝতে হবে, অর্থাৎ যদি এই আইডিটা আমরা পাই, ঠিক আছে, তখন আমরা টার্মিনেট করব। অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা স্টুডেন্টের কাজ করতেছি না, গতবার আমরা অনেকগুলো গতবার কিন্তু আমরা একটা স্টুডেন্টের জন্য কাজ করছিলাম, কারণ ওখানে বলে দিয়েছিল যে লুপ ইউজ করা যাবে না। তো এখানে কিন্তু আমাদের বলছে যে টার্মিনেট করতে হবে যখন আমরা এই আইডিটা পাবো, তার মানে আমরা এখানে মাল্টিপল স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, কারণ আমাদেরকে আগে বলছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কয়জন পাস করছে সেটা আমাদেরকে লিখতে হবে। সো এই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করতেছি, জন্য এই জিনিসটা আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করবো, ঠিক আছে?
এটা আমি যে দেখাইলাম এবার 60 জাস্ট এমনি দেখালাম না 60 কত 67 এরটা এমনি দেখাইছি, বাট এটা একটু কমপ্লেক্স আছে যার জন্য আমি এটা একটু ভালো করে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। এটাও খুবই সিম্পল, জাস্ট আপনাদের ২-১টা জিনিস একটু ধরলে হবে। আর এইরকম লাইনগুলো আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের কখন টার্মিনেট করতে হবে। একটা লুপ কিন্তু অনন্তকালের জন্য চলতে পারে না, তাই না? যেহেতু আপনাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ পাসড বলছে, তাই না? তার মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ আমাদের একটা রেঞ্জ আছে যে এরপরে আমাদের আর স্টুডেন্ট নাই। সেজন্য এখানে সেন্টিনেল ভ্যালু একটা দিয়ে দিছে কি এই আইডিটা যখন আসবে স্টুডেন্টের তখন আমরা কি লুপটা থামাই দিব এবং আমরা আউটপুটটা শো করব। ঠিক আছে? এখন আমাদের অ্যালগরিদমের ফ্লো চার্টটা আছে। সো প্রথমে যদি আমরা অ্যালগরিদমটা দেখি, আমাদের বেসিক্যালি আমাদের বের করতে বলছে হচ্ছে লিস্ট অফ স্টুডেন্ট যারা পাস করছে এবং টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। ঠিক আছে? লিস্ট অফ স্টুডেন্টস পাস। ঠিক আছে? স্টুডেন্টস হু পাসড। আচ্ছা এখানে জাস্ট লিখে দিই হু পাস, তাই না? পাসড। আর ২ নাম্বার আমাদের কি বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড, তাই না? হু পাসড এভাবে লিখলাম, আশা করি আপনারা এমনি বুঝতে পারবেন। ঠিক আছে? এটা একটু মিশাই দেই। এখানে দেখি আমরা আরেকটু বোঝানোর জন্য ইয়ে করব, তো এখানে আসি। হ্যাঁ, তো কি এখানে আমরা যে অ্যালগরিদমটা বুঝতে চাই, প্রথমে আমরা অলওয়েজ কি করব স্টার্ট দিয়ে শুরু করব। তারপর এখানে আমরা কি করছি যে সেট পাস কাউন্ট। পাস কাউন্ট কি যে কতগুলা স্টুডেন্ট পাস করছে সেই জিনিসটা আমরা প্রথমে কি করব 0 করব, কারণ এখনো তো কোনো স্টুডেন্টের ইনপুট আসেনি, অর্থাৎ আমাদের অলওয়েজ এটা ইনিশিয়ালাইজ করতে হবে 0 তে। এরকম যখন আমরা কোনো কাউন্ট রাখবো, কাউন্ট ভেরিয়েবল রাখবো, এটা কিন্তু একটা টাইপের ভেরিয়েবল ধরতে পারেন আপনারা। সো এরকম কাউন্ট ভেরিয়েবল আমরা যখন রাখবো অলওয়েজ আমরা এটাকে ইনিশিয়ালাইজ করব 0 তে, কেননা এখনো কোনো স্টুডেন্টের ইনপুট দেওয়া হয় নাই। এখানে যদি আমরা 0 ইনিশিয়ালাইজ না করি, অর্থাৎ এখানে যেকোনো একটা গার্বেজ হলো, ধরেন 111 হয়ে পড়ে আছে, তখন কিন্তু আমাদের হিসাবটা মিলবে না। ঠিক আছে? সো অলওয়েজ এটা আমরা 0 তে ইনিশিয়ালাইজ করে রাখবো। এন্ড পরে কি বলছে, তো লিস্ট অফ পাস্ট স্টুডেন্টস। আচ্ছা আপনারা এটা চাইলে দিতে পারেন, না দিতে পারেন, আপনারা চাইলে পরবর্তীতে একবারে প্রিন্ট করতে পারেন। এখানে যেভাবে দেওয়া আছে যে প্রথমে আমরা প্রিন্ট করতেছি লিস্ট অফ পাস্ট স্টুডেন্টস, এরপরে আমাদের যে এই কয়টা স্টেপ আছে এর মাধ্যমে এরপরের লিস্টগুলো চলে আসবে। ঠিক আছে? যার জন্য এখানে প্রিন্ট মানে আগে বলছে লিস্ট অফ পাস্ট স্টুডেন্টস, এখন আমরা পাস্ট স্টুডেন্টসের লজিক দিই নাই, এর ভিতরে লজিক আছে, জাস্ট প্রিন্টটা আমরা আগে করে রাখছি, তারপর আমাদের লিস্টে চলে আসবে। সো এই জিনিসটা আমরা একটু মিশিয়ে দেই। এখন আমরা বোঝার চেষ্টা করি যে এখানে আমাদের কি কি দরকার আছে। আমরা কোনো স্টুডেন্ট পাস করছে কিনা সেটার জন্য তো আমাদের প্রথমে ইনপুট লাগবে, তাই না? তার এখানে স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট নেম বা তার মার্কস, এগুলো সবকিছু আমাদের ইনপুট লাগবে। সো আমাদের দরকারি যা কিছু দরকার সেগুলো আমরা এখানে ইনপুট নিয়ে নেবো। এগুলো আপনাদের কোয়েশ্চেনে যেরকম দেওয়া থাকবে সেগুলো অনুযায়ী আপনারা এগুলো ইনপুট লিখে নেবেন। ঠিক আছে? তারপর আমাদের কন্ডিশনটা কি ছিল, আমরা কিন্তু কন্ডিশন তাদের নামের উপরে ছিল না, আমাদের কন্ডিশন কি ছিল তাদের আইডির উপর এবং তাদের মার্কসের উপর। মেইনটা ছিল মার্কসের উপর, আইডিটা কি ছিল এটা ডিসাইড করার জন্য যে আমাদের লুপটা কখন থামাইতে হবে। কারণ আমরা কিন্তু অলরেডি ধরেন এখান থেকে একটা লুপ শুরু করে দিছি, প্রথম স্টুডেন্ট থেকে আমরা লুপ শুরু করে দিছি। ঠিক আছে? এটা আমরা পরে বুঝতে পারবো যেটা কিভাবে লুপে আসতেছে। আপাতত ধরে নেন যে এখান থেকে আমরা লুপটা শুরু করে দিছি। তো আমরা যখন প্রথম স্টুডেন্টটা খেয়াল করব, আমরা প্রথমে খেয়াল করব তার আইডিটা। ঠিক আছে? তার আইডি যদি অলরেডি 241 হয়ে যায়, 24115 হয়ে যায়, এটা কিন্তু আমাদের সেন্টিনেল ভ্যালু দেওয়া ছিল যেখানে আমাদের লুপটা থামাইতে হবে। এইটা যদি হয় তাহলে কিন্তু আমাদের আর যাইতে হবে না, তাই না? আমাদের সাথে সাথে লুপটা থামে যাবে। কিন্তু এটা যদি না হয় তখন আমাদের পরের স্টেপে আসবে। ঠিক আছে? তখন আমাদের পরের স্টেপ কি, এটা 6। এটা ফলস হলে তখন আমাদের 6 আসবে। কিন্তু এটা যদি ট্রু হয় তখন আমরা কি করতেছি স্টেপ 9। স্টেপ 9টা কি আছে দেখেন, যে প্রিন্ট টোটাল পাস্ট কাউন্ট। আমরা তখন করে দিচ্ছি টোটাল পাসটা কাউন্ট করে দিচ্ছি, তারপর আমাদের এটা এন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তখন আমাদের আর এই 6 7 8 এগুলো করতে হচ্ছে না, যখন আমাদের এই ফাইনালটা পাওয়া যাচ্ছি। এইভাবে আমরা টার্মিনেট করতেছি। এইভাবে আমাদের যখন কোনো কিছু টার্মিনেট করতে হয় বা লুপ টার্মিনেট করতে হয় অ্যালগরিদমে আমরা এইভাবে করি। আমরা মাঝখানে যে স্টেপগুলো থাকে লুপের আন্ডারে সেগুলোকে আমরা পার করে দিই, সেগুলোকে আমরা একটা জাম্প করে দিই, আমাদের যেখানে লুপটা শেষ হয় ওই স্টেপে আমরা নিয়ে যাই। এইভাবে এটা আমরা আসলে করে থাকি। সো এখন আমরা যদি এটা না হয়, যদি 24115 না হয়, ঠিক আছে, তখন আসবে আমাদের এগুলাতে যে 6 7 8। তখন কি দেখবে যে আচ্ছা তার মানে এটা সেন্টিনেল ভ্যালুটা ওটা না, তার মানে আমাদের এটা কাউন্ট হবে। তখন আমরা কি করব, কন্ডিশনটা বসাবো কিসে, যে পাস করছে কিনা। পাসের জন্য আমাদের কি ছিল এখানে মার্কস। তো আমরা মার্কসেরটা কি করব, মার্কসের সাথে মার্কস তুলনা করব কত, গ্রেটার দেন অর ইকুয়াল টু 40, তাই না? সো এইটা যদি ম্যাচ হয় তখন আমরা কি করব, আমরা স্টুডেন্টের ডিটেলসটা প্রিন্ট করব, কেননা আমাদেরকে প্রিন্ট করতে বলছিল কি লিস্ট অফ পাস স্টুডেন্টস। এখানে আমরা কি প্রিন্ট করব, যার মার্কস প্রথম স্টুডেন্টের আমরা যেটা নিছি না তার আইডি, আমরা তার আইডি তার নেম, চাইলে তার মার্কস আমরা এখানে লিখতে পারি কত পাইছে। লিস্টে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটা আপনারা কনফিগার করতে পারেন। সো এটা কোনো ম্যাটার করে না। পরবর্তীতে আপনাদের যেটা করতে হবে যে একটা কিন্তু স্টুডেন্ট আমরা পাস্ট পাইছি, অর্থাৎ আমরা কি করব, পাস কাউন্ট যেটা ছিল না, পাস কাউন্টে
আমরা এখানে পি লিখলাম, পিসি লিখলাম, +1 লিখলাম। আপনারা এখানে ডিরেক্ট এইভাবে লিখতে পারেন। কোডের ক্ষেত্রে আমাদের একটা বিষয় থাকে, সেটাকে বলে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। প্লাস প্লাসকে বলে ইনক্রিমেন্ট এবং মাইনাস মাইনাসকে বলে ডিক্রিমেন্ট। প্লাস প্লাস করা মানে এই অপারেশনটাই জাস্ট একটা ইয়াতে লেখা, ওয়ার্ডে লেখা। আপনার অ্যালগরিদমের ক্ষেত্রে চেষ্টা করবেন এইভাবে লেখা, যে +1 করেই লেখা। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না করাই আপনাদের জন্য বেটার। আচ্ছা, এটা যদি হয়ে যায়, তারপর আমাদের কি কাজ থাকবে? মনে রাখবেন আমরা কিন্তু এখানে লুপ চালাচ্ছি, একটা স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি না। তার মানে আমরা তখন আবার কি করব? আবার আমরা শুরুতে চলে যাব, তাই না? আবার আমরা এই যে কি করব, তাদের এদের এই ইয়াতে চলে যাব, স্টুডেন্টের যে ইনপুটটা আছে ওই ইনপুটের ওখানে চলে যাব, তাই না? সো আমরা আবার এখানে কি করতেছি দেখুন, যখন আমাদের এটা হয়ে গেছে, যে গো টু স্টেপ 4, স্টেপ 4 আমরা কি করতেছি, আবার আমরা স্টুডেন্টের আইডি, নেম, মার্কস এগুলো রিড করতেছি। রিড করার পর আমরা আবার দেখতেছি যে তার আইডিটা মিলতেছে কিনা। যদি মিলে থাকে, যদি ধরেন তার 241 হয়ে গেল, তখন আমরা আবার এখানে চলে আসলাম, যে টোটাল মানে তখন আমরা লুপটা শেষ করে দিলাম। কিন্তু যদি এটা না হয়, তখন আমরা আবার কি করব, এই যে স্টেপ 6 এ চলে আসবো, আরেকবার মেজার করব, ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ধরুন একটা আইডি আছে যে 24110, এটা কি হবে, প্রথম আইডি ধরুন এ মার্কস পাইছে 50, তাহলে একটা চলে আসবে, তারপরের জন্য ধরলাম 24113, ঠিক আছে, এটা 3 ধরেন। এ পাইছে হচ্ছে আপনার 41, সেও পাস করছেন। পরবর্তী ধরেন 25115, এ পাইছে কত, এই পাইছে হচ্ছে আপনার ধরেন 45 পাইছে। কিন্তু 15 যখন আসবে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের আর এই লুপে যাবে না, তখন কারণ এটা হচ্ছে আমাদের সেন্টিনেল ভ্যালু যেটা দেওয়া আছে, এটা অর্থাৎ আমাদেরকে এটা শেষ করতে হবে। তখন আমাদের এটাও অ্যাড হবে না, কিছুই হবে না, তখন আমাদের ডিরেক্ট টোটাল যে কাউন্ট আছে ওইটা প্রিন্ট হয়ে যাবে। আর আমরা কিন্তু আগে কি করতেছি, লুপের ভিতরে আমরা স্টুডেন্টের ইয়েটা প্রিন্ট করতেছি, তাই না? এই যে এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, যেখানে কিন্তু আমরা অলরেডি প্রিন্ট করতেছি। এই জন্য আমাদের পরবর্তীতে শুধুমাত্র টোটাল 5টাই প্রিন্ট করতে হচ্ছে, লিস্টটা আর প্রিন্ট করতে হচ্ছে না। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পারে থাকেন, তাহলে আমার মনে হয় না যে আপনাদেরকে এমন কোনো অ্যালগরিদম দিতে পারবে যেটা আপনাদেরকে আটকাতে পারবে। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে যাবেন। আপনারা নিজেরাও জানেন কিভাবে করতে হবে। ওইটাই জাস্ট একটু ইন আ লজিক্যাল সেন্স স্টেপ ওয়াইজ আপনাদেরকে লিখতে হবে, যাতে আপনাদের টিচাররা বুঝতে পারে। ঠিক আছে? এই চ্যাপ্টার তাহলে এখানেই শেষ। এখানে একটু দেখেন আপনারা, এই জিনিসটার রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। সেটা আমি একবার বলে দিচ্ছি কিভাবে করতে হবে আপনাদেরকে। এই যে দেখুন, স্টার্ট, পাস কাউন্ট 0, এটারে আপনাদের যে ফ্লো চার্টটা, যে জিনিসটা বুঝালাম ওই জিনিসটা অবশ্যই এখানে আপনাদের ইনিশিয়ালাইজ করছেন, ঠিক আছে? এটা এই বক্স কোনো সমস্যা নেই, এই বক্স ঠিকই আছে। প্রিন্ট, আপনাদের প্রিন্ট কি ছিল? প্রিন্ট কিন্তু একটা আউটপুটই ছিল, সেটা আপনারা কিভাবে করছিলেন, যে এই পাশে এরকম দিছিলেন আর এই পাশে মানে একটু গোল দিছিলেন, তাই না? এইভাবে করতে পারেন, অথবা এরকম একটা বক্স আছে যেটা আপনারা ইউজ করতে পারেন, আপনাদের টিচাররা যেটা বলছে ওইভাবে ইউজ করবেন। আর রিড কি, রিড হচ্ছে ইনপুট, ইনপুটের বক্সটা কীরকম ছিল, এইরকম ছিল, ঠিক আছে? আপনারা এইরকম ইউজ করবেন। আমি যেটা বললাম আপনাদেরকে, এক এক জায়গায় এক একভাবে এগুলো বক্স ইউজ করা হয় আর কি। সো এরকম কোনো নির্দিষ্ট জিনিসটা নাই, কিন্তু আপনাদের টিচাররা যেটা বলছে আপনারা ওটা ইউজ করা অলওয়েজ অলওয়েজ বেটার। সো এখন আমরা কি করছিলাম, আমরা যখন দেখছিলাম যে রিড স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম অ্যান্ড মার্কস, ঠিক আছে, তো প্রথমে আমরা কি করছিলাম, যে প্রিন্ট লিস্ট অফ স্টুডেন্টস, দেখতে একটু সুন্দর করার জন্য কোডটা, তাই না? তারপর আমরা এখানে কি করছি, যে রিড স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, মার্কস, আমরা প্রথমে ইনফরমেশনগুলো রিড করছি। তারপর আমরা কি করছি, প্রথমে আমরা কি করছি, আইডি ম্যাচ করছি। আইডি কি জন্য ম্যাচ করছি, কারণ আমাদের প্রথমেই দেখতে হবে যে আইডিটা কত। যদি আমাদের সেন্টিনেল ভ্যালুটার সাথে মিলে যায়, তখন কিন্তু আমাদের আর এটা নেওয়ার দরকার নাই। সেজন্য আমরা প্রথমে আইডিটা ম্যাচ করতে চাই। যখন আইডিটার সাথে আমাদের নো হচ্ছে, তখনই আমরা পরের কোডে সরে যাচ্ছি, যে তার 5 নাম্বারটা আসে কিনা। তার যদি 5 নাম্বারটা থাকে, তখন আমরা কি করতেছি, তার ডিটেলসটা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর অবশ্যই আপনি মনে রাখবেন, যখনই আপনারা প্রিন্ট দেখতেছেন, প্রিন্ট হচ্ছে আপনাদের একটা আউটপুটের ফাংশন, ঠিক আছে? সো আপনার প্রিন্টের ক্ষেত্রে আপনাদের যেভাবে আউটপুট ডিজাইন করতে বলছিল টিচাররা, বক্সগুলো ওইভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, প্রথমে প্রিন্ট করার পরে আমাদের কি ছিল, যে কাউন্টে যেটা ছিল, কাউন্ট কিন্তু আমাদের এক করে যোগ করতে হবে, ঠিক আছে? আমরা যদি কাউন্ট এক করে যোগ করে থাকি, কাউন্টের মধ্যে আমাদের এক এক করে বাড়তে থাকবে, যখন আমরা একটা পাসের স্টুডেন্ট পাবো, ঠিক আছে? পাস করা স্টুডেন্ট পেলে আমাদের এক এক করে এভাবে বাড়তে থাকবে। এভাবে আমাদের শেষে 20টা 30টা যে কয়টা স্টুডেন্ট হয়, সেই কয়টা আমরা এখানে পরবর্তীতে যে টোটাল পাস্ট, আমরা এই টোটাল পাস্টের মধ্যে যে ভ্যালুটা আছে ওটা এখানে প্রিন্ট করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যাবে। আর যেটা বললাম আর কি, যখন 24115 মিলে যাবে, তখন কিন্তু আমাদের আর এই যে যখন আমাদের হচ্ছে, যখন এটা যাচ্ছে ইয়েস হয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখেন একবারে আমাদের এখানে টোটাল 5টা ডিরেক্ট প্রিন্ট করে দিচ্ছে, দিয়ে স্টপ করে দিচ্ছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা জিনিস আপনি বলতে পারেন যে একটু ভুল আছে। মানে এই ভুলটা কি, সেটা আমাদের একটু বের করতে হবে। সেটা হচ্ছে যে এই অ্যারোটা, এখানে পাস কাউন্ট যখন আমাদের কি আসছে, যে 5 নাম্বার যখন আমাদের 40 থেকে বেশি আসছে, তাই না? তখন আমাদের পাস কাউন্ট 1 বাড়াইছি। 1 বাড়ানোর পর এখানে কি দিছে, যে প্রিন্ট টোটাল পাস কাউন্ট। এখানে কিন্তু আমাদের এটা করা যাবে না, এটা করা কিন্তু ভুল হবে। আমরা এই লাইনটা এখানে এইভাবে দেব না,
আমাদের যখন এইটা হয়ে যাবে আমরা অলওয়েজ এখান থেকে আবার ফেরত যাব যে আমাদের লুপের শুরুতে, ঠিক আছে? যে আরেকটা স্টুডেন্টেরটা ইনপুট নিব। কারণ তাছাড়া কি হচ্ছে এখানে? তাছাড়া কিন্তু আমরা একটা পাস করা স্টুডেন্ট পাইলে তার পাস কাউন্ট যোগ করার পরে সে সরাসরি এখানে প্রিন্ট টোটাল করে স্টপ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের লুপটা চলতেছে না। ঠিক আছে? এখানে শুধুমাত্র তখন লুপ চলতো নো কন্ডিশনে। কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র মানে কি বলে? নো কন্ডিশনে না। আমাদের ইয়েস কন্ডিশনের জন্য কিন্তু আমাদেরকে আবার লুপ চালাতে হবে। আমাদের লুপ তখনই শেষ হবে, শুধুমাত্র তখনই শেষ হবে যখন আমাদের এই সেন্টিনেল আইডিটা আমরা পাইছি। আর এখান থেকেই শুধুমাত্র আমাদের এই টোটাল পাস কাউন্টটাকে এই ফাংশনটাকে মানে এই পার্টটাকে আমাদেরকে এটা ট্রিগার করবে। তাছাড়া আমরা এখানে আসতে পারবো না। অর্থাৎ আমরা এই রাস্তাটা ছাড়া এই আইডি ম্যাচ না হওয়া ছাড়া আমরা কখনোই এই ফাইনাল এই টোটাল এই প্রিন্ট টোটাল পাসটা আসতে পারবো না এবং স্টপ করতে পারবো না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন এখানে এই ভুলটা ছিল কিন্তু আমি ইচ্ছা করে এটা ঠিক করি নাই যাতে আপনাদের একটু বুঝাইতে পারি। কারণ আপনারাও এই মিস্টেকটা করবেন। এই মিস্টেকটা করা অনেক ইজি। কিন্তু আপনাদের এটা করা যাবে না। আপনারা মনে রাখবেন যেখান থেকে আপনাদের লুপ শুরু হইছে, আপনাদের লুপের টার্মিনেটিং কন্ডিশন ছাড়া আপনারা লুপের বাইরে আসবেন না। আপনারা যদি ব্রেক ফাংশন ইউজ করেন সেটা আলাদা জিনিস। কিন্তু আমার মনে হয় যে আপনারা অনেকেই অলমোস্ট সবাই এখন পর্যন্ত ব্রেক ইউজ করা জানেন না। সো আপনাদের আপাতত এটাই মনে রাখতে হবে যে আপনারা অলওয়েজ আ কন্ডিশন ম্যাচ করার পরেও যে রেজাল্টটি আসুক সেই রেজাল্টের পরে অবশ্যই আবার আপনারা লুপের স্টার্টিং এ ফেরত যাবেন। আশা করি বুঝতে পারছেন। আ এটা ছিল আমাদের ফ্লো চার্ট এটার। এখন আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। আচ্ছা আমরা এখানে একটু স্পেস ক্রিয়েট করে নেই যাতে পরবর্তীতে এটা আসতে পারি আরকি। আচ্ছা আমরা প্রথম কোয়েশ্চেনটা পড়বো যেটা হচ্ছে 69 ব্যাচের। আচ্ছা এখানে কি বলছে? An online education platform recently experienced a security breach. A student reported receiving a suspicious email asking them to verify their password via a fake login page. Later, the attacker used that password to log in as the student, view private grades and payment details, and attempt to change the user's registered email. The attacker's location matched an unusual login detected by the system at midnight. Identify the type of networking attack. Name, আচ্ছা এখানে আমাদের কি বলছে networking attack. Name, attack category, active or passive, and violate CIA principles, and explain how each was compromised in scenario. Suggest a distinct defense measure for this scenario and explain how it helps protect against such attack. আচ্ছা এই কোশ্চেনটা আমরা চাইলে এখন পড়তে পারি কিন্তু আমার মনে হয় যে একটু পরে পড়া বেটার হবে কারণ এই রিলেটেড আরেকটা কোশ্চেন আছে যেটা আরেকটু বেস লেভেল এটার তুলনায় যেটা পড়ার পর এটাতে আসলে আমার মনে হয় আমাদের সুবিধা হবে সো আমি ওইটাতে চলে যাওয়ার চেষ্টা করব এখানে কি বলছে হ্যাঁ, যে এই কোশ্চেনটা আমার মনে হয় যে এটার সাথে একটু ভালো যায়। ঠিক আছে? এখানে আমাদের কারণ কি? এখানে আমাদের একটা ডিরেক্ট কোশ্চেন ছিল 68 ব্যাচের যে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যাটাকস। এটা পড়ার পরে আমার মনে হয় ওটা পড়লে আরেকটু ভালো হবে। আপনাদের এই চ্যাপ্টারগুলো পুরোপুরি বলা চলে থিওরি টাইপের। সো আপনাদেরকে অনেকখানি পড়া মাথায় রাখতে হবে। একটু মুখস্থ টাইপের রাখতে হবে। কিছু করার নেই। সো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যাটাকটা কি? অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে ওই অ্যাটাকগুলা যেখানে আপনাদের অ্যাটাকারগুলা আপনাদের যে ডেটাগুলো আছে এখানে আমরা কি বলি? আমাদের যেকোনো টাইপের এরকম অনলাইন অ্যাটাকগুলো কি আমাদের ডেটার উপরই অ্যাটাক হয়, তাই না? সো আমাদের কি করে? আমাদের যে ডেটাগুলো আছে অ্যাক্টিভ অ্যাটাকের ক্ষেত্রে সেই অ্যাটাকারগুলো সেগুলার কোনোভাবে সেগুলার অ্যাক্সেস পেয়ে যাওয়ার পরে সেগুলা ড্যামেজ করে, অল্টার করে, কি বলে এখানে অল্টার আছে, ডিসরাপ্ট আছে অথবা ড্যামেজ আছে। ঠিক আছে? সিস্টেম রিসোর্সেস অর ডেটা। আমাদের যে রকমের কোড বলেন বা যেটাই বলেন যেকোনো রকমের সিস্টেম রিসোর্স অথবা ডেটাকে কি করে? এটা অল্টার করে। বেসিক্যালি আপনি বলতে পারেন অল্টার করে। সে অল্টারটা ক্ষতিকারক হইতে পারে বা অন্য যেকোনো ধরনের হইতে পারে। কিন্তু অল্টার করে। আগে যেরকম ছিল সেরকম অ্যাটাকের পরে সেরকম থাকে না। কিছু একটা সে চেঞ্জ করে। কিন্তু প্যাসিভ অ্যাটাকে কি হয়? সে শুধু অবজার্ভ করে, ঠিক আছে? সে শুধু অবজার্ভ করে মানে অবজার্ভ আর লিসেন্স মানে শোনে বা দেখে কিছু একটা করে কিন্তু আপনি বুঝতে পারবেন না অ্যাটাকের আগে এবং পরে আপনি বুঝতে পারতেছেন না যে আসলে ডেটা চেঞ্জ হয়েছে কিনা কারণ তারা কোনো রকম ট্রেস রাখে না। এখন নেচার অফ অ্যাটাক কি বলছে? এটা ডিরেক্ট ইন্টারাকশন উইথ দ্য সিস্টেম। এখানে নো ডিরেক্ট ইন্টারাকশন কারণ সে শুধু দেখতেছে, সে কিছু করতেছে না। ডেটা মডিফিকেশন কি? এখানে মডিফাই করতেছে, এখানে মডিফাই করতেছে না। সিস্টেম ইমপ্যাক্টটা কি করতে বলছে? এফেক্ট সিস্টেম অপারেশনস। কারণ কোনো একটা জিনিস চেঞ্জ করলে, ঠিক আছে? আপনার সিস্টেম রিসোর্স অথবা আপনার ডেটা যদি চেঞ্জ করে, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু অবশ্যই আপনাদের সিস্টেম অপারেশনসে কোনো একটা চেঞ্জ আসে। সেটা ছোট হইতে পারে, বড় হইতে পারে অথবা মিনিমাল হইতে পারে। কিন্তু হয়। কিন্তু এটা কি করে? কোনো রকমের ইফেক্ট করে না। তার শুধু আসে দেখে চলে যায়। ঠিক আছে? ডিটেক্টেবিলিটি কি? আপনি অবশ্যই দেখতে পারতেছেন যে আপনাদের পরবর্তীতে আপনি যেভাবে ছেড়ে গেছিলেন তার মধ্যে সেরকম নাই। কেউ যদি আপনার ধরেন আপনার পকেটে ৳১০০ ছিল, বাসায় এসে দেখেন যে ৳৫০ আপনি তো বুঝতে পারবেন যে আপনার টাকা নাই হয়ে গেছে, তাই না? কিন্তু ধরেন আপনার কেউ একজন মানিব্যাগ নিল, হাতে নিল, তার মধ্যে ৳১০০ ছিল, সে শুধু ৳১০০ দেখে ছেড়ে দিল। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে সে এসে দেখে গেছে যে আপনার ওয়ালেটে ৳১০০ ছিল, তাই না? এবং সিআই এখানে কি আছে? সিআই এর আসলে ৩ টা বৈশিষ্ট্য আছে আরকি। সি তে আপনার কনফিডেন্সিয়ালিটি, আই তে আছে হচ্ছে আপনার ইন্টিগ্রিটি, এ তে আছে আপনার এভেইলেবিলিটি।
কনফিডেন্সিয়ালিটি বোঝায় হচ্ছে আপনার বেসিক্যালি আপনার ইয়াটাকে, আপনার প্রাইভেসিটাকে, ঠিক আছে? যে যাদের দেখার কথা বা যাদের কাছে অ্যাক্সেস থাকার কথা তারা বাদে যাতে অন্য কারো কাছে অন্য কেউ এটা দেখতে না পারে বা অ্যাক্সেস না পায়, ঠিক আছে? ইন্টিগ্রিটি কি? ইন্টিগ্রিটি হচ্ছে আপনার যে রিসোর্সটা বা ডেটাটা আছে সেটা হচ্ছে আপনার আ এটাকে এক ভাষায় বলতে গেলে মানে কারেক্টনেস বলতে পারেন, ঠিক আছে? যে আপনার ওই ডেটাটা ঠিক আছে কিনা, অরিজিনালটাই আছে কিনা, সেটার কোনো মডিফিকেশন হইছে কিনা, ঠিক আছে? ওটাকে বলা হচ্ছে ইন্টিগ্রিটি। মানে অরিজিনাল ডেটার যে প্রোটেকশনটা, অরিজিনাল যে ডেটা বা রিসোর্স আছে সেটার প্রোটেকশন হচ্ছে আপনি ধরতে পারেন হচ্ছে ইন্টিগ্রিটি, যে ওই অবস্থায় আছে, এটা চেঞ্জ হয়নি। আর অ্যাভেইলেবিলিটি কি? যাতে আপনার যখন প্রয়োজন আপনি তখন সেটা অ্যাক্সেস করতে পারতেছেন, সেটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি, ঠিক আছে? আপনি যখন এইরকম অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে, তখন ধরেন আপনার সে করতেছে কি? তার যেখানে যাওয়ার কথা না, যে ডেটাটা তার পাওয়ার কথা না, সে কিন্তু সেটা দেখতে পারতেছে, ঠিক আছে? অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি ব্রেক হচ্ছে। ইন্টিগ্রিটি কি? সে যখন ডেটাটা চেঞ্জ করতেছে বা মডিফাই করতেছে, অরিজিনাল ডেটা থাকতেছে না, অর্থাৎ ইন্টিগ্রিটিতেও প্রবলেম হচ্ছে, মানে ইন্টিগ্রিটিও নষ্ট হয়ে যাচ্ছে। তারপর কি অ্যাভেইলেবিলিটি কি? ও যদি চায় আপনার যেকোনো অ্যাকাউন্ট, ধরেন আপনার যেকোনো একটা অ্যাকাউন্টে গেল, যা পাসওয়ার্ড চেঞ্জ করে নিল, তখন কিন্তু আপনার অ্যাভেইলেবিলিটি আপনি সেই জিনিসটা আর পাচ্ছেন না। আপনার অ্যাকাউন্টে আপনার ঢুকতে পারতেছেন না। সেক্ষেত্রে অ্যাভেইলেবিলিটিও আপনি আর পাচ্ছেন না। আর এই ক্ষেত্রে কি হয়? প্যাসিভ অ্যাটাকের ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে শুধুমাত্র কনফিডেন্সিয়ালিটি যেটা আছে সেটাতে হিট হচ্ছে। কারণ সে ডেটা চেঞ্জও করতেছে না, আপনার আইডি পাসওয়ার্ডও কিছু চেঞ্জ করতেছে না। ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র কনফিডেন্সিয়ালিটিতে হিট হয়। এন্ড এক্সাম্পল আপনি কিছু দেখতে পারেন যে কিছু এক্সাম্পল অ্যাটাক এখানে দেওয়া আছে, যে ম্যাসকুরেড দেওয়া আছে, ডিওএস দেওয়া আছে, রিপ্লে আছে, ডেটা মডিফিকেশন আছে, ইভসড্রপিং আছে, ট্রাফিক অ্যানালিসিস আছে। অ্যান্ড প্রিজার্ভেশন আপনি কিছু যে সিস্টেম আছে যেগুলোতে আপনি এগুলো প্রোটেকশন মেথড নিতে পারেন, যে অথেন্টিকেশন, অ্যাক্সেস কন্ট্রোল, ইন্ট্রুশন ডিটেকশন আরকি। এগুলো আপনারা ইয়ে করতে পারেন, যে এনক্রিপশন আছে, সিকিউর কমিউনিকেশন আছে। এগুলো আছে। আপনারা এগুলো বেসিক্যালি একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে মুখস্থ করার হালকা একটু মুখস্থ করতে হবে আপনাদের, কারণ তাছাড়া উপায় নাই। যেহেতু এগুলো আপনি বুঝার পরও আপনার অনেক কিছু ওখানে যেয়ে ভুলে যেতে পারেন। অবশ্যই আমি সাজেস্ট করব যে খাতায় একবার লিখে প্র্যাকটিস করে যাবেন। এখন আমরা আগের কোয়েশ্চেনটাতে ফেরত যাই। এটা এখন আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এখানে কি আমাদের বলছিল যে একটা সিনারিও আমাদের দেওয়া আছে, যে অনলাইন প্ল্যাটফর্ম, এখানে সিকিউরিটি ব্রিচ হয়েছিল, অর্থাৎ স্টুডেন্ট রিপোর্টেড রিসিভিং এ সাসপিশিয়াস ইমেইল, অর্থাৎ একজন একটা মেইল পাইছে, ঠিক আছে? একজন একটা ইমেইল পাইছে, তারপর কি করছে? টু ভেরিফাই দেয়ার পাসওয়ার্ড। আচ্ছা, এখানে তাদের বলছে যে ভাই একটা মনে করো একটা শেডি পারসন একটা মেইল পাঠাইছে, যে ভাই তোর পাসওয়ার্ডটা তুই চেক কর, তোর পাসওয়ার্ডে কোনো একটা সমস্যা হইছে। সো একটা লগইন পেজে নিয়ে গেছে। সেখানে নিয়ে যেয়ে সে যখন তার পাসওয়ার্ডটা দিছে, সে করছে কি, যে মানুষটা মেইল পাঠাইছিল সে তখন তার পাসওয়ার্ডটা পায়ে গেছে, তাই না? সে তখন তার পাসওয়ার্ডটা পায়ে গেছে। পায়ে যাওয়ার পরে সে সেটা ইউজ করছে। সেটা ইউজ করে অ্যাক্সেস করছে যেখানে ওর অ্যাক্সেস করার কথা ছিল না। ঠিক আছে? এই সিনারিওটা এখন আমরা কি করব? আমরা ম্যাচ করার চেষ্টা করব যে কোন ধরনের অ্যাটাক ক্যাটেগরি এটাতে পড়ে, ঠিক আছে? কোন ধরনের অ্যাটাক ক্যাটেগরিতে পড়ে, কোন ধরনের নেটওয়ার্কিং অ্যাটাকে পড়ে। এগুলোর জন্য আমাদের কি করতে হবে? আগে জানতে হবে যে কয় ধরনের আমাদের নেটওয়ার্কিং অ্যাটাক আছে, তারপর নেটওয়ার্কিং অ্যাটাকের ক্যাটেগরি সম্পর্কে। সো এখানে কিছু টাইপ অফ অ্যাটাক দেওয়া আছে। ঠিক আছে? এগুলা কি অ্যাক্টিভ অ্যাটাকের টাইপ। ঠিক আছে? অ্যাক্টিভ অ্যাটাকের টাইপগুলোর মধ্যে আছে কি? ডিওএস অ্যাটাক, যেখানে করে কি? আপনার কোনো একটা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক এটাকে বলে আরকি। এখানে কি করে? এই যে ইম্পোর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে ফ্লাডস দ্য সিস্টেম উইথ ফেক রিকোয়েস্ট। ধরেন এবার একটা কাহিনী হয়েছিল আপনাদের সাথে শেয়ার করি। ধরেন আপনার আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমাদের একটা অনলাইনে ধরেন কুইজ ছিল। সেই কুইজটার ক্ষেত্রে এমন হয়েছিল যে ওই সময় বিএলসিতে ঢোকা যাচ্ছিল না। সো আমাদের টিচার তখন আমাদেরকে বলছিল, "এটা কি তোমরাই করতেছো নাকি?" মানে কি? আমাদের বলতেছে যে, "তোমরা কি ইচ্ছা করে এরকম কোনো ফ্লাডিং করতেছো কিনা? কোনো ডিওএস অ্যাটাক করছো কিনা? যার কারণে ওই সময় বিএলসি করতে পারতেছে না।" অর্থাৎ ডিওএস অ্যাটাকে কি করে? একসাথে অনেকগুলা রিকোয়েস্ট পাঠায়। ঠিক আছে? আপনার যে সার্ভারটা আছে ওই লোডটা তখন সে সার্ভারটা নিতে পারে না। নিতে না পারার জন্য তখন সে ওয়েবসাইটের যে সার্ভিসটা ছিল সেই সার্ভিসটা নেওয়া যায় না আরকি। টেম্পোরারিলি আনএভেইলেবল হয়ে যায়। কারণ ওই লোডটা সে নিতে পারে না। এটাই হচ্ছে আপনার ডিওএস অ্যাটাক। তারপর কি আছে? আপনার ম্যাসকুরেড আছে। ম্যাসকুরেড আসলে কি? ম্যাসকুরেড হচ্ছে আপনার, ধরেন আমি একজন স্টুডেন্ট না, কিন্তু আমি ধরেন একজনের স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড পায়ে ধরেন তার আমাদের ড্যাফোডিলে কি আছে? আমাদের বিএলসি আছে, তারপর আমাদের ইয়ে আছে, তাই না? স্টুডেন্ট পোর্টাল আছে। এগুলোতে আমি অ্যাক্সেস করলাম। অন্য একজন হিসেবে ডিসগাইজ করে। এই ধরনের অ্যাটাক হচ্ছে আপনার ম্যাসকুরেড অ্যাটাক। দেখেন এখানে ওইটাই বলছে যে, "ইন দিস টাইপ অফ অ্যাটাক দ্য অ্যাটাকার ডিসগাইজেস হিমসেলফ অ্যান্ড প্রিটেন্ডস টু বি লেজিটিমেট ইউজার।" মানে লেজিটিমেট ইউজার মানে বোঝায় হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইউজারটা। মানে সঠিক ইউজারটা। কিন্তু আমি যদি অন্যজনের আইডি আর পাসওয়ার্ড চুরি করে ওখানে যাই, কিন্তু আমি কিন্তু সেটা অরিজিনাল ইউজার হইলাম না। সো ওটাই হচ্ছে আপনার ম্যাসকুরেড। ঠিক আছে? এক্ষেত্রে কি করে? দ্য অ্যাটাকার ক্যান ইজিলি স্টিল সেনসিটিভ ইনফরমেশন, ক্যান কজ মেনি সিকিউরিটি ইস্যুস ফর ইট। ঠিক আছে? এটা স্বাভাবিক জিনিস, আপনারা বুঝতে পারতেছেন। তারপর কি? মেসেজ মডিফিকেশন। এই ক্ষেত্রে অ্যাটাকার কি করে? ধরেন আপনার একটা মেসেজ একজনের জন্য ছিল যে, "দিস মেসেজ ইজ ফর রাহুল।" সে সুন্দর করে ওই জিনিসটার অ্যাক্সেস পায়।
মেসেজটা অল্টার করে দিল যে দিস মেসেজ ইজ ফর কেভিন। তাহলে ধরেন আমার নাম কেভিন, আমি সুন্দর করে রাহুলের কাছে যে মেসেজগুলো যাওয়ার কথা বা রাহুলের কাছে যে জিনিসটা যাওয়ার কথা সেই জিনিসটা আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে মেসেজ মডিফিকেশন করে সুবিধা নেওয়া যায়। রিপ্লে কি? রিপ্লে অ্যাটাক রেফার্স টু দ্য অ্যাটাক ক্যাপচারিং অ্যান্ড ট্রান্সমিটিং এ মেসেজ উইথ দ্য ইন্টেনশন অফ জেনারেটিং অ্যান অথরাইজড রেজাল্ট, ঠিক আছে? এটা বেসিক্যালি হচ্ছে কি আপনার ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে এখানে যে রেপ্লিকেটস দ্য এন্টায়ারিটি অফ দ্য ডেটা প্রেজেন্ট উইথিন এ নেটওয়ার্ক ইন অর্ডার টু ইউটিলাইজ ফর দেয়ার ওন অবজেক্টিভস। যে কোনো একটা অ্যাটাকার করে কি এখানে আপনার যে ধরেন কোনো একটা বিশাল একটা আপনার একটা এন্ট্রি আছে, ধরেন আপনার একটা লেজার বা কিছু একটা আছে, সে পুরো জিনিসটা সে সুন্দর করে রেপ্লিকেট করে নিছে তার নিজের অবজেক্টিভের জন্য ইন দ্য ফিউচার, ঠিক আছে? এটা হচ্ছে রিপ্লে আপনার মেসেজ উইথ ইন্টেনশন অফ জেনারেটিং অথরাইজড রেজাল্ট। বুঝছেন? আশা করি এটা বুঝতে পারছেন। এখন পরবর্তীতে যাই। এখানে কিছু ডিফেন্ড করার ওয়ে দেওয়া আছে আর কি, আর টাইপস অফ প্যাসিভ অ্যাটাক দেওয়া আছে। প্যাসিভ অ্যাটাকের মধ্যে আপনার কি আছে? ইভসড্রপিং আছে, ট্রাফিক অ্যানালিসিস আছে। এই দুইটার ক্ষেত্রেই করে কি ইভসড্রপিং বেসিক্যালি কি আপনার যে কোনো কনভারসেশন, ধরেন আপনি একজনের সাথে কথা বলতেছেন বা চ্যাট করতেছেন বা যেটাই করতেছেন যেটা ওর জন্য হওয়ার কথা না, ধরেন আমি যাই আমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যেকার চ্যাটটা দেখতেছি, ঠিক আছে? এটা আপনি ধরতে পারেন এক টাইপের, আমি ধরেন আমি কোনোভাবে অ্যাক্সেস করে ওদের আইডিতে অ্যাক্সেস করে বা যেটাই করে আমি ওদের চ্যাটটা দেখতেছি, কিন্তু ওদের চ্যাটের মধ্যে কোনো চ্যাট আমি এক্সট্রা ঢুকাচ্ছি না বা কোনো কিছু ডিলিট করতেছি না, সেটাকে আপনি বলতে পারেন ইভসড্রপিং, ঠিক আছে? আর ট্রাফিক অ্যানালিসিস কি? আপনি বেসিক্যালি দেখতে পারবেন যে কোনো ধরনের ইনফরমেশন, যে কোনো ধরনের ট্রানজাকশন যেটাই বলেন, সেখানে কি সে দেখতেছে আর কি, বুঝছেন? যে ভ্যালুয়েবল ইনফরমেশন বিটুইন, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে যে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন টু এন্টিটিস টু এক্সট্রাক্ট ভ্যালুয়েবল ইনফরমেশন, ঠিক আছে? ধরেন আমি দুটো বিজনেসের মধ্যে ইম্পর্টেন্ট কিছু কথা যেটা আছে, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, ট্রানজাকশন ইনফরমেশন বা যেটাই বলেন, সেগুলো আমি চেক করতেছি, চেক করে বোঝার চেষ্টা করতেছি যেখানে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন আছে কিনা, যেটা আমি নিজের জন্য ইউজ করতে পারবো কিনা, ঠিক আছে? এরকম জিনিসগুলোকে আপনি বলতে পারেন হচ্ছে ট্রাফিক অ্যানালিসিস। অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি না, কিন্তু আমি আমার নিজের বেনিফিটের জন্য আমি এখানে দেখতেছি যে আমি কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি কিনা, ঠিক আছে? আমার কিন্তু ইন্টেনশন এখানে ইনফরমেশনটা চেঞ্জ করা না, জাস্ট ইনফরমেশনটা অবজার্ভ করা, এখান থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন এক্সট্রাক্ট করা, ঠিক আছে? এখন আমাদের যে কারেন্ট এই যে সিনারিওটা দেওয়া ছিল আর কি, এই সিনারিওটা অনুযায়ী এখানে কি বোঝা যায়? এই সিনারিওটা অনুযায়ী কিন্তু আমরা এখানে ইজিলি বলতে পারি যেটাকে এটা পরে কিসের মধ্যে? ম্যাসক্রেডের মধ্যে পড়ে। কারণ আমাদের যে ইউজারটা আছে সে কি করছে? অন্য একটা স্টুডেন্টের পাসওয়ার্ড নিছে, তাই না? সে পাসওয়ার্ডটা নিয়ে সেটাতে ঢুকছে, অর্থাৎ সে সিস্টেমের কাছে কিন্তু সে প্রিটেন্ড করতেছে যে সে হচ্ছে ওই স্টুডেন্ট যার আইডি স্টিল করছে, আইডি পাসওয়ার্ড যে স্টিল করছে, সিস্টেমের কাছে কিন্তু সে এখন ওই স্টুডেন্ট। ধরেন আমি আমার ফ্রেন্ড সাদমানের আইডি স্টিল করছি, ঠিক আছে? সাদমানের আইডি পাসওয়ার্ড আমি স্টিল করছি। আমি যখন এই আইডি আর পাসওয়ার্ডে ঢুকতেছি তখন কিন্তু সিস্টেম ভাবতেছে কি আমি কি আদিব, না সে কিন্তু ভাবতেছে আমি সাদমান, ঠিক আছে? এভাবে এইজন্য এটাকে আমরা বলতে পারি ম্যাসক্রেড। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি সে যে সিস্টেমটা মানে সে যে প্রসেসটা অ্যাপ্লাই করে আইডি আর পাসওয়ার্ডটা নিছে, এটা কিন্তু আরেক ধরনের অ্যাটাকের সাথে মিলে যায়। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফিশিং। ফিশিং লিটারালি আপনাকে এরকম কোনো একটা লিঙ্ক পাঠাবে বা কোনো একটা মেইল পাঠাবে যেটার মাধ্যমে আপনি ওখানে ক্লিক করলে আপনি মানে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। এমনকি আপনার পাসওয়ার্ড বা আপনার ক্রিটিক্যাল ইনফরমেশন সে স্টিল করতে পারে। সো আপনি বলতে পারেন এখানে কি রেজাল্টের ক্ষেত্রে যে টাইপ অফ অ্যাটাক হচ্ছে কি ম্যাসকুরেড, আর অ্যাটাক মেথডটা আপনি বলতে পারেন ফিশিং। চাইলে এটা বলতে পারেন, চাইলে এটা না বলতে পারেন, কিন্তু আমার মনে হয় লেখাটা বেটার। আর অ্যাটাকটি কি? অ্যাক্টিভ অ্যাটাক। কি জন্য অ্যাক্টিভ অ্যাটাক? আপনি একটু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে তার যে সিনারিওটা দেওয়া ছিল, এই যে লগ ইন এজ এ স্টুডেন্ট, ভিউ প্রাইভেট গ্রেডস, পেমেন্ট ডিটেলস অ্যান্ড অ্যাটেম্প্ট, যে এই পার্টটা দেখেন, অ্যাটেম্প্ট টু চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ করা কি হয়? কোনো কিছু সে যদি চেঞ্জ করে সরি, কোনো কিছু সে যদি করে চেঞ্জ ইউজার্স রেজিস্টার্ড ইমেল, তাই না? কোনো কিছু সে যদি চেঞ্জ করে তাহলে সে অ্যাটাকটা কী হয়ে যায়? অ্যাক্টিভ অ্যাটাক হয়ে যায়, তাই না? তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারছি এটা একটা অ্যাক্টিভ অ্যাটাক। তাহলে আমরা কী করছি? নেটওয়ার্কিং অ্যাটাক কোনটা এটা ডিটেক্ট করছি, অ্যাটাক ক্যাটাগরি আমরা ডিটেক্ট করছি। এখন কী বলছে? সিআইএ প্রিন্সিপালস। সিআর মধ্যে কী কী আছে? কনফিডেন্সিয়ালিটি, তাই না? কনফিডেন্সিয়ালিটি। আচ্ছা এভাবে লিখলাম, পুরোটা লিখলাম না, আপনারা বুঝতে পারতেছেন। এটা কি বোঝায়? যে প্রাইভেসি, তাই না? প্রাইভেসি। আর যার অ্যাক্সেস থাকার কথা সে বাদে অন্য কেউ যাতে অ্যাক্সেস না পায়, অর্থাৎ এটা অ্যাক্সেস পাওয়ার কথা কার? সাদমানের, কিন্তু পাচ্ছে হচ্ছে আদিব, তাই না? কিন্তু পাচ্ছে হচ্ছে আদিব। তাহলে এটা কিন্তু কনফিডেন্সিয়ালিটি জিনিসটা হারাই ফেললো, গোপনীয়তাটা হারাই ফেললো, তাই না? তারপর কি আছে? ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি যেটাই থাকুক, ইন্টিগ্রিটি এখানে কি বোঝাচ্ছে? যে আমাদের যে অরিজিনাল ডেটাটা ছিল সেটা কোনোভাবে ম্যানিপুলেট হয়েছে কিনা, সে কিন্তু এখানে অবশ্যই চেষ্টা করছে অ্যাটেম্প্ট টু চেঞ্জ দ্য ইউজার্স রেজিস্টার্ড ইমেইল, ঠিক আছে? অর্থাৎ এখানে ইন্টিগ্রিটির ভায়োলেশন হয়েছে, ঠিক আছে? তাই না? কারণ যেহেতু চেঞ্জ করার চেষ্টা করছে, সো এখানে ইন্টিগ্রিটি অরিজিনাল যে রেজিস্টার্ড ইমেজ ছিল সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তারপর একটা কি আছে আমাদের?
ফাইনালটা ছিল হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অথবা অ্যাভেলেবিলিটি, তাই না? অ্যাভেলেবিলিটি মনে হয়, অ্যাভেলেবিলিটি, এবার সেটাই থাকুক। অ্যাভেলেবিলিটিটা কিন্তু এখানে পুরাপুরি ইয়া হয় নাই, এখানে পুরোপুরি ব্রিজ হয় নাই, কেননা কারণ এখানে সে অ্যাটেম্প্ট করছে, ঠিক আছে? সে কিন্তু পারছে কিনা সেটা বলা নাই। সে যদি আমার রেজিস্টার্ড ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে থাকতো তখন কিন্তু আমি আর সেটা অ্যাক্সেস করতে পারতাম না, অর্থাৎ আমার অ্যাভেলেবিলিটি তখন সমস্যা হয়ে যাইতো, ঠিক আছে? তখন আমার অ্যাভেলেবিলিটি ইস্যু তৈরি হয়ে যাইতো। কিন্তু সে যদি অ্যাটেম্প্ট নিচ্ছে, এখানে বলে না, আপনারা এটা বলতে পারেন যে পার্শিয়ালি, ঠিক আছে? পার্শিয়ালি এটা সে ইয়া করতে পারছে। এখন এইটারই যদি আমরা একটা অ্যান্সারের স্ট্রাকচারটা দেখি, সুন্দর করে আমরা এখানে বলতে পারবো কি অ্যাটাক ক্যাটাগরি কি করছে, অ্যাক্টিভ অ্যাটাক। এখানে যে বিকজ এটা বলে দিছে, সিআই প্রিন্সিপাল কি বলছে, কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি বলছে যে অ্যাটাক অ্যাটেম্পটেড, হ্যাঁ ঠিক আছে। এখানে 2টা ভায়োলেট করছে এরা বলছে, কিন্তু আপনি চাইলে 3টা দিতে পারেন, কারণ অ্যাভেলেবিলিটিও কিন্তু পার্শিয়ালি আপনার ভায়োলেট হয়েছিল, ঠিক আছে? আপনি এখানে চাইলে 3টাই দিতে পারেন অথবা 2টাই দিতে পারেন, ডিপেন্ডিং অন ইয়োর মাইন্ডসেট। এগুলো অ্যান্সার আসলে ওইভাবে ভুল ধরা সম্ভব না, কিন্তু এখানে 2টা আপনার 100%, এই 2টা যেটা দেওয়া আছে এই 2টা 100% সমস্যা হয়েছে। এই 2টা যদি আপনি মিস করেন অবশ্যই আপনি মার্কস কম পাবেন। 3rd নাম্বার যে অ্যাভেলেবিলিটি যেটা আছে, অ্যাভেলেবিলিটি বা যেটাই থাকুক, আপনি এই জিনিসটা বলতে পারবেন যে পার্শিয়ালি ভায়োলেটেড, ঠিক আছে? পার্শিয়ালি ভায়োলেটেড, অথবা আপনি এটা বলতে পারেন যেহেতু সে অ্যাটেম্প করছে, সে করতে পারে নাই, সে আসলে ব্রিজ করতে পারে নাই, সে চেঞ্জটা করতে পারে নাই, সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে শুধু এই 2টাই ভায়োলেটেড হয়েছে, ও অ্যাভেলেবিলিটি ভায়োলেটেড হয় নাই, ঠিক আছে? সেখানে লেখা ভায়োলেটেড বা যেটাই বলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছিল, এটা 2 পার্ট কোশ্চেন ছিল আর কি। কোশ্চেনের সেকেন্ড পার্টে দেখি, সাজেস্ট a distinct defense measure for this scenario and explain how it helps protect against such attack. না, এখানে আপনারা 2টা অ্যাপ্রোচে আগাইতে পারেন, ঠিক আছে? একটা হচ্ছে আপনাদের যে অ্যাক্টিভ অ্যাটাকগুলো ছিল সেটার মধ্যে কিন্তু একটা আমি এখানে দেখাই দিয়েছিলাম যে ডিফেন্ডিং এগেইনস্ট অ্যাক্টিভ অ্যাটাকস, এটার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো মেনশন করতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা মেনশন করতে পারেন, কিন্তু আপনারা যদি আরেকটু ভালো, আরেকটু স্পেসিফিক, আরেকটু ক্রিয়েটিভ অ্যান্সার দিতে চান, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, সেটা কি, তার যখন পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মানে তার যখন পাসওয়ার্ডটা সে আরেকজন মানুষ যখন সে লগ ইন করতেছে, ধরেন কোনো একটা অ্যাকাউন্ট, ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে একজন লগ ইন করতেছে, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্টে ধরেন আমার ফ্রেন্ড, এবার ধরেন রায়াতের ফেসবুক অ্যাকাউন্টে আমি লগ ইন করতে চাচ্ছি, ঠিক আছে? সো রায়াতের ফেসবুক অ্যাকাউন্টে আমি যদি লগ ইন করতে চাই, ধরেন আমি কোনোভাবে ওর পাসওয়ার্ড চুরি করছি, ঠিক আছে? ওর পাসওয়ার্ড আমি চুরি করে ফেলছি, এখন আমি ওর ফেসবুক অ্যাকাউন্টে যদি আমি আমার ওর আইডি আর পাসওয়ার্ড দিয়ে যদি আমি ঢুকতে পারি, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে, তাই না? অলরেডি ঢুকে ফেললাম। আর এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কিন্তু সিমিলার জিনিসটাই হয়েছে, যে তার পাসওয়ার্ডটা সে নিতে পারছে এবং সে ওর অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট বা মেইল যেটা হোক সেখানে ঢুকে ফেলতে পারছে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু সবারই একটা প্রোটেকশন আমরা অলরেডি ইউজ করি। আপনারা যদি খেয়াল করেন যে আমরা যখন অনেক এভাবে আইডিতে ঢুকতে যাই, তখন কিন্তু আমাদের একটা কোড আসে, তাই না? একটা কোড আসে না ফোনে? যে নাম্বার দিয়ে রেজিস্টার করা আছে ওই নাম্বারে কিন্তু একটা কোড আসে, ওই কোডটা না দিলে কিন্তু আপনি লগ ইন করতে পারেন না। সো এগুলাকে কি বলে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অথবা এগুলাকে আপনি বলতে পারেন যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। এই সিস্টেমটা যদি আমরা এই ক্ষেত্রে দিতাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে তার জন্য লগ ইন করাটা এভাবে সম্ভব হইতো না, সে কিন্তু লগ ইন করতে যে আটকে যাইতো। সো আপনার অবশ্যই এখানে মেনশন করা যে প্রসেসগুলো দেওয়া আছে, মানে মেনশন করা যে ডিফেন্ড করার যে এগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই এগুলো আপনারা লিখতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনারা যদি চান আরেকটু ভালোভাবে আরেকটু স্পেসিফিক অ্যান্সার দেওয়ার জন্য, আপনারা এখানে কি লিখতে পারেন যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে? যে ধরেন আমি ওর থেকে পাসওয়ার্ড নিয়ে নিছি, কিন্তু আমি যখন ঢুকতে যাবো তখন একটা কোড আসবে, সেটা ওর ফোনে আসবে, আমি কিন্তু সেটার অ্যাক্সেস পাবো না, সেটা রায়াতের ফোনে আসতেছে, আমি রায়াতের ফোন থেকে ওটা নিতে পারতেছি না, অর্থাৎ আমি লগ ইন করতে পারতেছি না। এই ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করার কথা, ঠিক আছে? এখন পরের কোশ্চেন আমরা চলে যাই, যে ইমাজিন ইউর এ পার্ট। আচ্ছা, এখানে আমরা একটু স্পেস ক্রিয়েট করি, আগে আমরা অ্যান্সারটা না দেখি, আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? So imagine you're a part of a student club planning an election for club president. Usually, a faculty member verifies and records votes. However, there's a debate over fairness. Explain how blockchain's characteristics could be used to design a tamper-proof digital voting system for the election. Illustrate through a diagram how blockchain works. আচ্ছা, এখানে 2টা কোশ্চেন আছে, একটা হচ্ছে 2টা ব্লকচেন রিলেটেড। প্রথমটা হচ্ছে আমাদের এই ভোটিং সিস্টেমে যাতে রিগ না হয় আর কি, বোঝাচ্ছে যে আমাদের কিন্তু বাংলাদেশের ভোটিং সিস্টেম সবই সমস্যাদায়ক হয়, ওগুলো নিয়ে কথা না বলি। আর পরের সেকেন্ড পার্টের কোয়েশ্চেন কি ছিল, যে ইলাস্ট্রেট থ্রু এ ডায়াগ্রাম হাউ ব্লকচেন ওয়ার্কস। আচ্ছা, একটা বেসিক ব্লকচেন কিভাবে কাজ করে ওটা এক্সপ্লেন করতে হবে, তার আগে এক্সপ্লেন করতে হবে যে ব্লকচেন কিভাবে আমাদের এরকম যে ইয়াটা আছে, যে ইলেকশনটা আছে, এখানে হেল্প করতে পারে। আচ্ছা, এইটা বোঝার জন্য আমার মনে হয় যে আমাদের ব্লকচেনের একটা বেসিক আইডিয়া দরকার আছে, তাই না? সো আমি ব্লকচেন একটু খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সো ব্লক আর চেইন এটা বলতে কি বোঝায়?
আমাদের ২ টা ওয়ার্ড আছে ব্লক আর চেইন। ধরেন এখানে আমাদের সবগুলো একটা করে ব্লক, এভাবে প্রত্যেকটা আঁকাচ্ছি না, বাট একটা আঁকাই দিলাম আরকি। ধরেন প্রত্যেকটা ব্লক আর একটা চেইন। অর্থাৎ ব্লক আমাদের অনেকগুলা থাকবে এবং এই ব্লকগুলা কি থাকবে? পরস্পরের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে? একটা ব্লক চেইন আসলে কি রিপ্রেজেন্ট করে? ব্লক চেইন দ্বারা আসলে কি করে আপনাদেরকে বুঝাই? আমাদের যেগুলো ক্রিপ্টোকারেন্সি আছে না? যে ক্রিপ্টোকারেন্সি গুলো আছে, এগুলোর ট্রান্সেকশন কিন্তু ব্লক চেইনের মাধ্যমে হয়ে থাকে। সেটা কিভাবে হয় আপনাদেরকে বুঝাচ্ছি। প্রত্যেকটা ব্লক, একটা ব্লক চেইনের প্রত্যেকটা ব্লকের মধ্যে ৩ টা জিনিস থাকে। পার ব্লক। প্রত্যেকটা ব্লকে কি জিনিস থাকে? একটা থাকে আপনাদের ডেটা, আরেকটা থাকে আপনাদের হ্যাশ, আরেকটা থাকে আপনাদের প্রিভিয়াস হ্যাশ। ঠিক আছে? এই ৩ টা জিনিসের দ্বারা ব্লকচেইন কাজ করে থাকে। একটা হচ্ছে আপনার ডেটা, আপনার যে ট্রান্সেকশন ডেটা যেটা আছে সেটাই। আরেকটা হচ্ছে হ্যাশ। প্রত্যেকটা ব্লকের নিজস্ব একটা করে হ্যাশ থাকে এবং প্রত্যেকটা ব্লকের তার আগের যে ব্লকটা আছে সেইটার আরেকটা হ্যাশ থাকে। এখন এই হ্যাশগুলা কিভাবে আপনাদের হেল্প করে? হ্যাশগুলো এইভাবে হেল্প করে যে আপনার যদি ডেটা, প্রত্যেকটা ডেটা, এই ডেটা যদি কোনোভাবে ম্যানিপুলেট হয়ে যায় সেক্ষেত্রে আপনার হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে। এই ডেটার ধরেন একটা যেকোনো একটা পার্টও যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে এই হ্যাশটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এটা যদি ১ এর থেকে ২ হয়ে যায়, এটা আপনার ধরেন কোনো একটা ওটার জন্য কোনো একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে কি হয়? আপনার এই হ্যাশটা প্রোটেক্ট হওয়ার মাধ্যমে কোনো রকমের, যেহেতু এটা একটা আরেকটার সাথে কানেক্টেড, তাই না? ধরেন আমি ডেটা একটু ম্যানিপুলেট করলাম। ঠিক আছে? আমার একটা ট্রান্সেকশনের ধরেন ৳১,০০০ ট্রান্সেকশন হইছে বা ১,০০০ বিটকয়েন বা কিছু একটা ট্রান্সেকশন হইছে, কিন্তু আমি ওটা ১০০ করতে চাচ্ছি। যখনই আমরা ওটা ১০০ করব, এই হ্যাশ জিনিস যেটা আছে সেইটা কিন্তু ওখানে চেঞ্জ হয়ে যাবে। তাই না? সো আমরা যখন পরবর্তীতে আরেকটা জিনিস ওটার সাথে কানেক্ট করতে যাব তখন কিন্তু সেটার প্রিভিয়াস যে হ্যাশ আছে এই প্রিভিয়াস হ্যাশ কিন্তু ওটার সাথে মিলবে না। আপনারা বুঝতে পারছেন? ধরেন এখানে আমি ধরলাম যে ৳১০০ র জিনিস আছে। মানে ৳১০০ বা ১০০ ক্রিপ্টো বা যেটাই বলেন, এখানে ট্রান্সেকশন মানে ১,০০০ হইছিল, আমি এটা ১০০ করতে চাচ্ছি। যখনই আমি ১০০ করব তখন এটার হ্যাশ এরকম কিছু একটা ছিল। ধরেন এটার হ্যাশ আমি ধরে নিচ্ছি এরকম হ্যাশ হয় না। ধরেন এটার হ্যাশ ছিল XY। কিন্তু আমি যখন এটা করতেছি, ঠিক আছে? যখন এটা আমি চেঞ্জ করতেছি, তখন এখানে ১০০ করছি, এটার হ্যাশ কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। হ্যাশে অন্য কিছু একটা হয়ে যাবে। ঠিক আছে? অন্য নতুন একটা XZ বা কিছু একটা ধরলাম হয়ে গেল। তখন এটার যে পরবর্তী যে ব্লকচেইনের যে পরবর্তী যে ব্লকটা আছে, সেটার কিন্তু প্রিভিয়াস হ্যাশে এখানে XY খুঁজবে সে। সে কিন্তু XZ খুঁজবে না। অর্থাৎ XZ যখন আসবে তখন এটার সাথে কোলাইড করবে। বলবে যে, "না, এটা তো আসলে ঠিক না। কারেক্ট ছিল কি? XY।" অর্থাৎ এটাকে এই চেইনের মধ্যে ঢুকতে পারবে না। ঠিক আছে? এই চেইনের মধ্যে সে এটা ঢুকতে পারতেছে না। এইভাবে কিন্তু ব্লকচেইন কাজ করে। ঠিক আছে? এখন আপনি একটু ভাবার চেষ্টা করেন আরকি যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? আমরা যদি এটার একটু অ্যান্সার আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে? ব্লকচেইন কিভাবে এটা কাজ করতে পারে? আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বুঝাইলাম যে ব্লকচেইন কিভাবে কাজ করে। আচ্ছা, ব্লকচেইনে একটা ইম্পোর্টেন্ট জিনিস আছে যেটা আপনাদের এখন আমি বুঝাইনি আরকি। সেটা হচ্ছে ব্লকচেইনে একটা নেটওয়ার্কে, ঠিক আছে? আপনার ব্লকচেইন যে নেটওয়ার্কে কাজ করতেছে, ওই নেটওয়ার্কের যতগুলা নোড আছে, ঠিক আছে? সবগুলা নোডে আপনার যে ট্রান্সেকশন আছে সেটার লেজার চলে যায়। ঠিক আছে? আচ্ছা, লেজার একটু বানানটা একটু করে লিখি। লেজার, ঠিক আছে? আপনার যে ট্রান্সেকশনটা হলো না, আপনার নোডে যতগুলা আ আপনার নেটওয়ার্কে যতগুলা নোড আছে, ঠিক আছে? প্রত্যেকটা নোডে ধরেন এখানে আপনার ১,০০,০০০, ২,০০,০০০ নোড আছে। প্রত্যেকটাতে এই লেজার প্রত্যেকটা নোডের কাছে চলে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ সবার কাছে ট্রান্সেকশন ইনফরমেশন থাকবে। কারো সাথে কোনোটা যদি ম্যাচ না করে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা একটা মানে এটা অল্টার করা হয়েছে। এটা অরিজিনালটা না। অর্থাৎ আপনি এটা বুঝতে পারতেছেন যে এটা কি লেভেলের একটা প্রোটেকশন, তাই না? এজন্য কিন্তু ব্লকচেইনকে বলা হয় নিয়ারলি ইম্পসিবল টু অল্টার। ঠিক আছে? এটা খুবই একটা কার্যকর একটা মেথড। বুঝতে পারছেন? এখন আমরা এটা একটু খেয়াল করি যে ব্লকচেইন কিভাবে ট্যাম্পার প্রুফ হিসেবে কাজ করতেছে। ১ম এ কি? এই যে সরি ইমিউটেবিলিটি এখানে যেটা দেওয়া আছে যে ওয়ান্স ভোট ইজ রেকর্ডেড ইন এ ব্লকচেইন ব্লক। ধরেন আপনি যে ভোটটা করছেন, ঠিক আছে? সেখানে যদি আপনি ব্লকচেইন সিস্টেম এপ্লাই করেন, ঠিক আছে? সেটা অল্টার অথবা ডিলিট করা যাবে না। এটা কিন্তু ব্লকচেইনের একটা সিস্টেম। যেভাবে হ্যাশটা আছে ওটা কিন্তু আপনার অল্টার বা ডিলিট করতে পারবেন না। ঠিক আছে? যেটা অল্টার কিভাবে করতে পারবেন না সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি। আপনি চাইলে ওটা একটু আ ভালোভাবে করতে পারেন। আপনি একটু ডিসক্রাইব করতে পারেন যে কিভাবে ব্লকচেইন ওটা অল্টার করা যাচ্ছে না। আরেকটা কি ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি। এটাকে কি বোঝায়? আমাদের আ অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু সেন্ট্রালাইজ, অর্থাৎ যেকোনো একটা অর্গানাইজেশন বা যেকোনো একটা নেটওয়ার্ক, মানে যেকোনো একটা নোড বা পার্টিকুলার কিছু নোডগুলো কিন্তু কন্ট্রোল করে। কিন্তু ব্লকচেইনের ক্ষেত্রে কি সবাই করতেছে। অর্থাৎ এখানে যদি আপনার একটা ভোট হয়, ধরেন এই ভোটের জিনিসটা সবার কাছে চলে যাচ্ছে। যতগুলো নোড আছে, যতগুলো আপনাদের ফ্যাকাল্টি আছে বা আপনার যতগুলো স্টুডেন্ট আছে বা প্যানেলে যারা আছে, সবার কাছে ওইটা চলে গেল। এজন্য আপনি যদি পরবর্তীতে কোনো রকমের অল্টারেশন করেন, সেটা কিন্তু কারো না কারো কাছে ধরা পড়ে যাবে। ঠিক আছে? যে ভোটস আর স্টোরড অ্যাক্রস মাল্টিপল নোডস ইনস্টেড অফ আ সিঙ্গল অথরিটি। সিঙ্গল অথরিটি চাইলে কিন্তু তাহলে চেঞ্জ করতে পারবে না। সবার কাছে তাহলে যা চেঞ্জ করা লাগবে তখন কিন্তু সে ধরা পড়ে যাবে। অল মেম্বার্স ক্যান ভেরিফাই ভোটস ইনসিওরিং ফেয়ারনেস অ্যান্ড ট্রাস্ট। ঠিক আছে?
এই ২ টা ভাবে আপনি লিখলে আপনার মনে হয় ২ মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে? এখন ব্লকচেনের একটা ডায়াগ্রাম এখন আমরা দেখি যেটা কিভাবে কাজ করে। ১ম কি একটা ট্রান্সেকশন রিকোয়েস্ট হয়। তারপর কি করে? এ ব্লক দ্যাট রিপ্রেজেন্টস ট্রান্সেকশন ইস ক্রিয়েটেড। আমি বললাম যে ব্লকচেনের যে ব্লকগুলো, ওই ব্লক একটা ক্রিয়েট হইছে। তারপর কি করে? সেই ব্লকটা এটা কিন্তু আমাদের আরেকটা কোয়েশ্চেন এখানে বলা ছিল যে একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝায় কিভাবে ব্লকচেন কিভাবে কাজ করে, তাই না? সো এইভাবে আমরা এখন করব কি? এইখানে দেখাচ্ছি যে the block is sent to every node in the network. যতগুলো এখানে ডিভাইস দেখতেছেন, ঠিক আছে? সবগুলোতে এখানে চলে যাচ্ছে। প্রত্যেকটার কাছে একটা করে লেজার চলে যাচ্ছে। তারপর কি হচ্ছে? নোডস ভ্যালিডেট দ্য ট্রান্সাকশন। আপনার কিন্তু একটা নোডের কাছে ওটা গেলেই হলো না। আপনার নোড তখন কি করবে? সবগুলো নোড দেখবে আচ্ছা এটা কি ঠিক আছে কিনা। ওরা যখন ভ্যালিডেট করবে ওদের কাছ থেকে যখন ভ্যালিডিটি হবে, তখনই কি হবে? যে, যে ট্রান্সাকশনটা হয়েছে ওটা আপনার মনে করেন সফল হয়ে যাবে। সবার কাছে ওটা মানে ওটা কারেক্ট ওটা হিসেবে চলে যাবে। ওটা কমপ্লিট হবে আরকি। ঠিক আছে? যে তখন কি হচ্ছে? যে ব্লক ইস অ্যাডেড ইন দ্য এক্সিস্টিং ব্লকচেইন। ঠিক আছে? তারপর কি ট্রান্সাকশনটা আপনাদের কমপ্লিট হয়ে গেল। নাও এখন আমার কাছে মনে হচ্ছে যে অনেকের হয়তো এটা একটু এলোমেলো লাগতে পারে। সো আমি একটা সিম্পল একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, এটা একটু কন্ট্রোভার্সিয়াল হইতে পারে। সো আমি একটু অনেক ক্লিয়ারলি এটা বোঝানোর চেষ্টা করব। আমাদের যে ব্লকচেইনের যে সিস্টেমটা আছে না? এটা কিন্তু আমাদের যে আমরা যারা মুসলিম আছি, আমরা যারা হিফজ মেথড আপনারা জানেন না? মানে যারা হাফিজ আছে তারা কি করে? কোরআন মাজিদটা মুখস্থ করে, তাই না? এটা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসতেছে। আর আমরা জানি কি? কোরআন যেটা আছে আমাদের যে আল কোরআন আছে যেটা, সেটা কিন্তু অনেক বছর ধরে মানে অনেক বছর ধরে এটা আনচেঞ্জড হয়ে আসতেছে। এটার সাথে কিন্তু ব্লকচেইনের প্রোটেকশন মেথডের কিছুটা সিমিলারিটি আছে। আমরা যদি কোরআনের হিফজ এর কথাটা চিন্তা করি তাহলে আমরা যখন দেখছি কি? যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে উনার সাহাবীরা সহ অনেকেই কোরআন মাজিদ ডিরেক্টলি মুখস্থ করতেন, তাই না? সো পরবর্তীতে কোনো রকম যখন কেউ একজন পড়তেছে তার কোনো রকম ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার কোনো রকম ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন কি অন্যরা সেটা ধরায় দিতে পারতেছে সরাসরি, তাই না? অন্যরা কিন্তু খুব ইজিলি ধরায় দিতে পারতেছে কারণ তারা মুখস্থ করে রাখছে। এই পদ্ধতি যেটা আছে এইটা কিন্তু আমরা বলি কি মেমোরাইজিং টেকনিক, ঠিক আছে? এখানে কি বলা আছে যে the Heaps method of protecting the Quran involves many people memorizing the entire text accurately, ঠিক আছে? This collective memorization acts as a living verification system, ঠিক আছে? If any variation arises, কি জন্য বলে যে কোরআন মাজিদে কোনো ভেরিয়েশন নাই বা ইয়া নাই, ঠিক আছে? এটার কারণে কিন্তু কোনো রকমের ভেরিয়েশন, কোনো রকমের অল্টারেশন যখন arise করে, others who have memorized the Quran can detect and correct it, ঠিক আছে? যারা মুখস্থ আছে, যারা হাফিজ আছেন, তারা এটা ইজিলি ডিটেক্ট করতে পারে, করে তারা সেটা সংশোধন করে দিতে পারে, ঠিক আছে? This oral tradition has preserved the Quran's authenticity for centuries. একইভাবে ব্লকচেইন কি করে? বা স্টোরিং ব্লকস লিঙ্ক টুগেদার ইন এ চেইন। এখন each block contains a record and cryptographic hash of the previous block because the ledger is distributed across it. এই জিনিসটা distributed across many participants or nodes, সেটা আমি বললাম, ঠিক আছে? সো একটা ব্লকে আপনি যদি কখনো চেঞ্জ আনতে চান, এইটার জন্যে আপনার কিন্তু পুরা যতগুলা নোড আছে আপনার মানে 51% বা যেটাই থাকুক, প্রচুর অন্যান্য অনেকগুলা নোডে আপনার কি করতে হবে? চেঞ্জ আনতে হবে। যেটা কিন্তু আনা নিয়ারলি ইম্পসিবল। ঠিক আছে? এজন্য কি হয়? They would be immediately noticed and rejected by others, ensuring the data remains tamper proof. ঠিক আছে? এজন্য বলা কি? এজন্য কিন্তু ব্লকচেইন অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। না আমি একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসের সাথে এটা কিন্তু তুলনা করতেছি। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই এখানে। আ ব্লকচেইনে কিন্তু অবশ্যই নতুন ট্রান্সেকশন যোগ হয়। কিন্তু কোরআনে কিন্তু নতুন কিছু যোগ হয় না। এটা জাস্ট বললাম যে কিভাবে এই ২ টা প্রসেসই তাদের অরিজিনাল ডেটাকে রক্ষা করে। ঠিক আছে? ওইটার সাথে কিন্তু মিল নাই। যে পার্টে মিল আছে আমি কিন্তু সেটাই বলছি। ঠিক আছে? কিভাবে প্রোটেক্ট করতেছে অরিজিনাল ডেটাকে শুধু এটা বললাম। ঠিক আছে? আমার মনে হয় এটা আমরা পড়ে ফেলছি আরকি। এরপরে একটা কি কোয়েশ্চেন আছে যে ডিসকাস দ্য ভেরিয়াস সিকিউরিটি থ্রেটস such as phishing, ransomware, DOS, man in the middle attacks, and SQL intersection, and explain measures you should take to secure your data devices against these attacks. এখন আমরা এই সিকিউরিটি থ্রেটস অ্যান্ড প্রোটেকশন মেজার্সগুলো যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু অনেকগুলো উদাহরণ আপনাদের অলরেডি দেওয়া আছে। যে আমি যে ১ম এ বলছিলাম যে ফিশিং অ্যাটাকের ব্যাপারে। যে ফিশিং সোশ্যাল অ্যাটাক where attackers use send fake emails or messages pretending to be trusted sources and steal login credentials from personal information, ঠিক আছে? এগুলোর আপনারা কি ইয়ে দিতে পারেন? দেখেন এখানে কিন্তু অলরেডি যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া আছে, ঠিক আছে? আর ওই যে ওয়েবসাইট URL যেটা আছে ডু নট ক্লিক সাসপিসিয়াস লিংকস, এটা কিন্তু একটা বেসিক একটা জিনিস, ঠিক আছে? ইউজ ইমেইল স্প্যাম ফিল্টারস অবশ্যই। আপনার স্প্যাম মেইল আসলে ওগুলো আপনি যাতে সরাসরি ক্লিক না করেন, ঠিক আছে? এগুলো সাধারণ জিনিস, এখানে ransomware লেখা আছে সবকিছু। এগুলো খুবই এক টাইপের মুখস্থ জিনিস। আমি মনে হয় DOS অ্যাটাক সম্পর্কে অলরেডি বলছি। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের কথাও মনে হয় আমি বলছি না, এটা মনে হয় বলি নাই। বেসিক্যালি এখানে যারা আছে কি বলে?
আপনাদের যেকোনো ট্রান্সাকশনের মাঝখানে যে ম্যান ইন দ্য মিডল থাকে সিক্রেটলি ইন্টারসেপ্টস এন্ড অল্টারস কমিউনিকেশন বিটুইন টু পার্টিস, ঠিক আছে? একজন থাকে যাকে আপনি বুঝতে পারবেন না যে এক্সিস্ট করে, কিন্তু সে আপনাদের মধ্যকার যে ২ টা পার্টির মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে সেটাকে সে অল্টার করে দেয়, ঠিক আছে? এসকিউএল ইন্টারজেকশন আছে যে এসকিউএল এর মধ্যে আপনি এমন কিছু একটা ম্যালিশিয়াস এসকিউএল কোয়েরিজ, এসকিউএল এর মধ্যে আপনারা যখন যাবেন পরবর্তীতে আপনার কোয়েরি সম্পর্কে জানতে পারবেন যে আসলে কোয়েরির মাধ্যমে কি করে, কোয়েরির মাধ্যমে আসলে ডেটা ফেচ করে বিভিন্নভাবে। সে এমন টাইপের একটা ম্যালিশিয়াস এসকিউএল কোয়েরি দিয়ে দিল যার জন্য মনে করেন আপনার ফিল্ড স্ক্রিন মানে আনঅথরাইজড অ্যাক্সেস বা অনেক কিছু হইতে পারে। মানে বেসিক্যালি এমন একটা জিনিস হতে পারে যেটা আপনি চান নাই, যেটা আপনার ক্ষতি করতে পারে আরকি। এরকম অনেকগুলো আছে আরকি। এগুলো আপনাদের বেসিক্যালি এভাবে পড়ায় লাভ নেই। আপনাদেরকে এগুলো রিডিং পড়লে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। এখানে দেওয়া আছে আর আমি এই শিটটা অলরেডি দিয়ে দেব আপনাদেরকে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পরে এই শিটটা ইউজ করবেন। কারণ এই শিটে যে পার্টগুলোতে ভুল আছে সেগুলা কিন্তু আমি এখানে ভিডিওতে মেনশন করে দিয়েছি। আপনারা যদি সরাসরি ওটা পড়তে চান তখন কিন্তু অনেকে বুঝতে পারবেন না। ঠিক আছে? যেরকম ওই যে ওই ইয়াটাতে আমি অলরেডি মেনশন করে দিয়েছিলাম আরকি। ওই যে গ্রাফে আমি যেটা মেনশন করে দিয়েছিলাম আরকি। আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী চ্যাপ্টারে যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এখানে একটু স্পেস ক্রিয়েট করে নেই বোঝার জন্য। A startup software company wants to develop and test a web application quickly without investing heavily in physical hardware. They want to focus on coding and deployment while relying on a third-party provider to manage server storage and networking. Based on this scenario, which cloud service model or deployment model would be most suitable for the company? Justify your answer and mention 2 possible risks or challenges they may face with this model. না, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে ২ টা জিনিসের কথা বলা আছে বেসড অন দিস সিনারিও ক্লাউড সার্ভিস। which cloud সার্ভিস, ঠিক আছে? একটা হচ্ছে আচ্ছা একটু করি। which cloud সার্ভিস মডেল or deployment মডেল, ২ টা কিন্তু আলাদা, আলাদা অবশ্যই। এখানে যেহেতু অর বলা আছে, অর বলতে যেকোনো একটা, এগুলার মধ্যে যেগুলা প্রকারভেদ আছে সেগুলোর মধ্যে যেকোনো একটা আমরা ইউজ করব would be most suitable for the company and justify answer mention to possible risk. আচ্ছা, আমরা এখন এটা বোঝার জন্য আমাদেরকে যে ক্লাউড সার্ভিস মডেল যতগুলো আছে, ডিপ্লয়মেন্ট মডেল যতগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। সেগুলোর ডিটেইলস এখানে দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের এই শিটে আমি সবগুলো ডিটেইলস দিয়ে রাখছি। আর বেসিক্যালি এগুলো আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে আনফরচুনেটলি। এগুলো বুঝলেও আপনি বোঝার পর আপনাকে মুখস্থ করতে হবে, কারণ আপনারা পরবর্তীতে ভুলে যাবেন যে কোনটাতে কি ছিল, ঠিক আছে? সো এখানে আমি একটু দেখাই দেই আপনাদেরকে। বেসিক্যালি আপনার যে ক্লাউড মডেল যেটা আছে আরকি, যে ক্লাউড সার্ভিস মডেল যেগুলো আছে সেগুলো হচ্ছে এরকম ৩ ধরনের আছে, যে IaaS, PaaS অথবা PaaS বা SaaS আপনারা যেটাই বলেন, যেভাবে বলেন PaaS, SaaS, IaaS বা যেটাই বলেন। এগুলা কিছু কিছু বৈশিষ্ট্য আছে আরকি। ডেফিনিশন আপনারা বুঝবেন, প্রোভাইডস ভার্চুয়ালাইজড কম্পিউটিং রিসোর্সেস, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, ঠিক আছে? PaaS কি করে? প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এটা কিছু ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এখানে কি করে? প্রোভাইডস আ প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট উইথ টুলস অ্যান্ড মিডলওয়্যার, ঠিক আছে? আর SaaS কি? সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্রোভাইডস রেডি টু ইউজ সফটওয়্যার অ্যাপ্লিকেশনস ওভার দ্য ইন্টারনেট। এখন আমাদের কারেন্ট সিনারিওর উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করবো এগুলো কোনটা আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আমাদের কারেন্ট সিনারিওতে আমরা যদি একটু খেয়াল করি যে সফটওয়্যার কোম্পানি ওয়ান্টস টু ডেভেলপ এন্ড টেস্ট ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তারা নিজেরা ডেভেলপ করতে চাচ্ছে, ঠিক আছে? সো আমাদেরকে SaaS অলরেডি বাদ আছে। আর আমাদের এখন তখন ২ টার মধ্যে কোনটা চলে আসে? একটা আসে হচ্ছে আমাদের PaaS আর একটা আসে হচ্ছে IaaS। এই ২ টার মধ্যে আমাদের এখন চিন্তা করতে হবে, ঠিক আছে? যে কোনটা আসলে আমরা ইউজ করব, ঠিক আছে? এখন এই ২ টার মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের তখন কি করতে হবে? বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। যে ইউজ কেসের মধ্যে আপনারা যদি দেখেন, এখানে ডিরেক্টলি দেখবেন যে ফ্লেক্সিবল ইনফ্রাস্ট্রাকচার ফর কাস্টম অ্যাপ হোস্টিং। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন যে র্যাপিড অ্যাপ ডেভেলপমেন্ট উইথআউট ম্যানেজিং ইনফ্রাস্ট্রাকচার। এটা কিন্তু আমাদের এইটার সাথে, এই যে দেখেন ডেভেলপমেন্ট টেস্ট ওয়েব অ্যাপ্লিকেশন কুইকলি র্যাপিডলি, কিন্তু সিমিলার ওয়ার্ড, ঠিক আছে? উইথআউট ইনভেস্টিং হেভিলি ইন ফিজিক্যাল হার্ডওয়্যার। এখানে আমরা ইজিলি দেখতে পারতেছি কি জন্যে এই জিনিসটা, মানে এখানে আমরা পাস হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আপনারা অলরেডি এইটা পরে বা এই বৈশিষ্ট্যটা জানলে আপনারা অলরেডি বুঝতে পারবেন যে এটা মোটামুটি আমাদের রাইট জিনিসটা, ঠিক আছে? আমাদের কিন্তু ভার্চুয়ালাইজড কম্পিউটিং রিসোর্সেস এগুলোর অত দরকার হচ্ছে না, কিন্তু আমাদের এখানে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট টুলের দরকার হচ্ছে, সেটা আমাদের সিনিয়রের সাথে ম্যাচ করতেছে। এবং অলরেডি আমরা দেখতে পারতেছি যে র্যাপিড অ্যাপ ডেভেলপমেন্ট উইথআউট ম্যানেজিং ইনফ্রাস্ট্রাকচার, এটার একটা ইউজ কেস। সো আমরা ইজিলি ধরতে পারতেছি এখানে আমাদের কোনটা ইউজ হচ্ছে, ঠিক আছে? এবং আমরা যদি পাবলিক ক্লাউড, এগুলো আপনাদের কি হচ্ছে, এগুলো হচ্ছে আপনাদের ডিপ্লয়মেন্ট মেথড, ঠিক আছে? এখানে আমি এতদূর আসলামই না, কারণ এইটার ক্ষেত্রে আমাদের এগুলো দরকার হয়নি, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আপনাদের যে এক্সাম্পলগুলো আছে, ঠিক আছে? এগুলো একটু পড়বেন, এক্সাম্পলগুলো একটু একবার দেখে নিবেন এবং ডেফিনিশনটা অবশ্যই পড়ে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে যেগুলো দেখতেছেন এগুলোর বৈশিষ্ট্যগুলো বেসিক্যালি পড়ার পর আপনারা বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে, এগুলোর তুলনায় আপনার যে পিএস যেটা দেওয়া আছে ওগুলোর সাথে এটা বেটার ম্যাচ করতেছে, কারণ এখানে আসলে ওইরকম সিনারিওটা নাই যেখানে আমরা এগুলো ওইভাবে ইউজ করতে পারবো আর কি। সো আমরা যদি অ্যান্সারের সিস্টেমে যাই, এখানে আমরা কি দেখতে পারতেছি
যে আমরা এখানে কি ইউজ করতেছি সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সেটা হচ্ছে পিএএস, ঠিক আছে। জাস্টিফিকেশন এখানে আমাদের দেওয়া আছে প্রফেসর রিডিউস প্ল্যাটফর্ম ইনক্লুডিং সার্ভার স্টোরেজ অ্যান্ড নেটওয়ার্কিং, ঠিক আছে। ডেভেলপ টুলস ম্যানেজ বাই থার্ড পার্টি প্রোভাইডার, একদম এগুলো যেগুলো আমাদের বেসিক্যালি বলছে সবগুলো কিন্তু আমাদের প্যাসের বৈশিষ্ট্য, ঠিক আছে। আলো স্টার্ট আপ টু ফোকাস পিওরলি অন কোডিং টেস্টিং ডিপ্লয়মেন্ট, কারণ তার অন্যান্য কাজ করতে হচ্ছে না, সেগুলো যে আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচার এগুলো কি আছে এগুলো সব হ্যান্ডেল করতেছে অন্যরা, ঠিক আছে। অ্যান্ড ইট স্পিডস আপ ডেভেলপমেন্ট অ্যান্ড রিডিউসেস আপফ্রন্ট কস্ট সিন্স নো ফিজিক্যাল হার্ডওয়্যার ইনভেস্টমেন্ট ইজ নিডেড, কারণ যে ফিজিক্যাল হার্ডওয়্যার ইনভেস্টমেন্ট আছে সেগুলো কিন্তু আপনারা যাদের থেকে সার্ভিস নিতেছেন তারা কিন্তু আপনাদের এগুলো প্রোভাইড করতেছে, ঠিক আছে। কিন্তু এটার দুটো প্রবলেম আছে কি, যেহেতু আপনার থার্ড পার্টি ম্যানেজ করতেছে সেক্ষেত্রে আপনার ভেন্ডর লক ইন যে ইস্যুটা আছে সেটা কি স্পেসিফিক প্রোভাইডার্স প্ল্যাটফর্ম অ্যান্ড টুলস মেকিং ইট ডিফিকাল্ট টু সুইচ প্রোভাইডার্স, ঠিক আছে। আপনি যদি একটা প্ল্যাটফর্ম থেকে আপনি যে ভেন্ডরটা আছে, আপনি যে ভেন্ডর থেকে নিছেন আরকি, সেই ভেন্ডরের তুলনায় যদি অন্য কারো কাছ থেকে আপনি নিতে চান জিনিসটা, সুইচ করতে চান যে তাদের সাথে আপনার কাজ করতে ভালো লাগতেছে না, তখন সেই সুইচ করাটা অনেক প্যারা হয়ে যায়। কারণ তারা কিন্তু চাইলে আপনার এই জিনিসটা অনেক কঠিন বানাতে পারে। ধরেন আমার থেকে আপনি একটা সার্ভিস নিতে আসেন অনেকদিন ধরে, আমার কাছে এটা কমপ্লিটলি বিল্ট আছে। কিন্তু আপনি সার্ভিসটা এখন আরেকজনের থেকে নিতে চান। সে কিন্তু আপনার এতদিন ধরে সেই জিনিসটা ম্যানেজ করে নাই। আমি কিন্তু এতদিন ধরে জিনিসটা ম্যানেজ করছি। সো সব ইম্পোর্টেন্ট ডিটেইলস অ্যান্ড এভরিথিং কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে? সো আমি চাইলে জিনিসটা অনেক কঠিন বানায় দিতে পারবো। সেটা একটা চ্যালেঞ্জ হইতে পারে। আরেকটা আছে কি সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স। অবশ্যই আপনি থার্ড পার্টির দ্বারা করতেছেন, তারা চাইলে তাদের হাতে অনেক কিছু আছে, তাদের কাছে অনেক ইনফরমেশন যাচ্ছে। সেটা তাদের ইনটেনশনালি হোক, আনইনটেনশনালি হোক, অনেক কিছু তারা সেই ইনফরমেশন থেকে করতে পারে, ঠিক আছে? কনসার্নস অ্যাবাউট ডেটা সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড মিটিং রেগুলেটরি রিকোয়ারমেন্টস, ঠিক আছে? কারণ আপনাদের যে পলিসি আছে তাদের সবগুলো পলিসি ম্যাচ না হইতে পারে, অনেক ইস্যু হইতে পারে যেহেতু এটা থার্ড পার্টি দ্বারা করাইতেছেন। এখন আমরা আসি কি এমবেডেড সিস্টেমস অ্যান্ড রোবোটিক্স। এখন আমরা কি বলে 69 ব্যাচের একটা কোয়েশ্চেন আমরা এখানে দেখবো। এখানে কি বলছে যে ইমাজিন ইউ আর টাস্কড উইথ ডিজাইনিং এ স্মল ইরিগেশন সিস্টেম ফর agricultural fields to optimize water uses and improve crop growth. Your goal is to automate the irrigation process by monitoring soil conditions and controlling water flow without manual intervention. Identify the IoT components. আচ্ছা, আমাদের কোয়েশ্চেন এখান থেকে শুরু আছে, ঠিক আছে? যে আইডেন্টিফাই দ্য IoT components you want to include in your design and explain how these components interact with each other, interact with each other to monitor and maintain the right soil moisture level. আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের যে IoT এগুলো আছে, ঠিক আছে? আমাদের এখানে কি বলছে IoT কম্পোনেন্টস। কোন IoT কম্পোনেন্টস গুলো আমরা ইউজ করতে পারি? আমাদের বেসিক IoT কম্পোনেন্টস এর কতগুলো ক্লাসিফিকেশন অলরেডি আছে, ঠিক আছে? সো এখানে যদি আমরা অ্যান্সারে আসি তখন আমরা কি করতে পারি? আমরা দেখতে পারি যে আসলে আমাদের IoT কম্পোনেন্টস আসলে কি আমাদের এখানে ইউজ করা যাইতে পারে। সো একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে IoT র আমাদের ১ম এ যে জিনিসগুলো লাগে একটা এরকম একটা সিস্টেম তৈরি করার জন্য সেটা হচ্ছে সেন্সর। মানে আমরা যদি কোন স্পেসিফিক সেন্সর লাগবে সেটা আমরা না জানি, আমরা ডিরেক্ট যে আমাদের ইস্যুটা আছে ওইটা লিখে আমাদের কি সয়েলের ময়েশ্চার অর্থাৎ মাটির যে আমাদের আর্দ্রতা আছে সেটার যে সেন্সর আছে আমরা সেটার নাম এখানে লিখে দিতে পারি, ঠিক আছে? যদি না জানেন তাহলে ডিরেক্ট ওই সেন্সরটা আপনারা লিখে দিবেন। যদি জানেন অবশ্যই কোনো স্পেসিফিক সেন্সরের নাম আপনারা ওটা লিখে দিতে পারেন। তারপর কি আছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড IoT গেটওয়ে। এখন মাইক্রো কন্ট্রোলার আপনাদের কি কাজ হতে পারে? মাইক্রো কন্ট্রোলার কিন্তু আপনাদের অবশ্যই লাগবে একটা IoT এরকম সিস্টেম করার জন্য। কেননা আপনাদের যে সেন্সর যে ডেটাগুলো আপনাদেরকে দিবে সেটা প্রসেস করার জন্য আপনাদের মাইক্রো কন্ট্রোলার লাগবে, ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলার আপনার এখানে ২ টাইপের ইউজুয়ালি আপনাদের পড়ায়, আমার মনে হয় কি আছে রাসবেরি পাই পড়ায়। আর মনে হয় আপনার আরেকটা যেটা আছে ওই আমার মনে পড়তেছে আর্ডিনো মনে পড়ে, ঠিক আছে? সো এই দুটার মধ্যে আপনি যদি আরো স্পেসিফিক ভাবে বলতে পারেন যে এই জিনিসটা আমি আমার সিস্টেমে এই জিনিসটা দেবো, আপনারা চাইলে ওটা মেনশন করতে পারেন, ঠিক আছে? কি ছিল যে আর্ডিনো আর কি ছিল রাসবেরি পাই মেবি, ঠিক আছে? রাসবেরি পাই বা যেটাই হোক, এই দুটোর মধ্যে আপনার যেটা ইচ্ছা আপনারা এভাবে লিখতে পারেন, চাইলে লিখতে পারেন, না লিখতে পারেন। যেহেতু আপনাদেরকে স্পেসিফাই করে নাই, সো আপনারা কোনটা নিবেন সেটা লেখেন। জাস্ট আপনাকে বলছে যে কোন কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো কিন্তু অবশ্যই আপনার এই সেন্সরগুলো আছে, IoT আছে, সরি মাইক্রো কন্ট্রোলার আছে, তারপর কি ওয়াটার পাম্প। অ্যান্ড ওয়াটার পাম্প আর ভ্যালভ অ্যাকচুয়েটরস। অ্যান্ড অ্যাকচুয়েটর কি করে? আপনার মাইক্রো কন্ট্রোলার যে জিনিসটা কন্ট্রোল করে সেটা হচ্ছে অ্যাকচুয়েটর, ঠিক আছে? এখন এই অ্যাকচুয়েটরগুলোর মাধ্যমে কি করবে? আপনি এখন যেহেতু সয়েলের করতেছেন, ময়েশ্চার লেভেল নিয়ন্ত্রণ করতেছেন, তাই না? ময়েশ্চার লেভেল দেখে নিয়ন্ত্রণ, যখন আপনি দেখতেছেন যে শুকায় গেছে তখন আপনার কি করতে হবে? পানি, যখন ময়েশ্চার কমে গেছে তখন আপনাকে পানি দিতে হবে, ঠিক আছে? সো ওয়াটার পাম্প আর ভ্যালভ অ্যাকচুয়েটরস। সো আপনার সেই অ্যাকচুয়েটরগুলো কি করবে? ভালভগুলা পাম্প অথবা ভ্যালভ যেটা আছে আপনি সেটাগুলো কন্ট্রোল করার মাধ্যমে হয় যখন খরার সময় পানি দিবে, যখন দেখতেছে আর্দ্রতা বেশি তখন পানি দিবে না, ঠিক আছে? আর ওয়্যারলেস কমিউনিকেশন মডিউল যেগুলো আছে আপনার ওয়াইফাই বলেন আর যে জিগবি বলেন, এগুলো আপনাকে কি করতে হেল্প করবে? সেটা হচ্ছে আপনার দূর থেকে জিনিসগুলা আপনার যে সিস্টেম আছে এটার সাথে কমিউনিকেট করতে অর্থাৎ কন্ট্রোল করতে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? ইনেবলস কমিউনিকেশন বিটুইন সেন্সরস, মাইক্রো কন্ট্রোলার্স and possibly a cloud server as or যেটাই বলেন আপনার ইউএস ইন্টারফেস, ঠিক আছে?
এটা কি বলছে ওর ইউজার ইন্টারফেস আচ্ছা তাই তো বলি এখানে কি লিখছি ইউএস ইন্টারফেস আচ্ছা যাই হোক ইউজার ইন্টারফেস কন্ট্রোল করার জন্য আপনি এটা অবশ্যই ইউজ করতে পারেন তারপর কি বলছে ক্লাউড প্ল্যাটফর্ম ঠিক আছে ক্লাউড প্ল্যাটফর্ম কিন্তু ইম্পর্টেন্ট আর এখানে যে বললাম না যে আপনি দূর থেকে ইউজ করার জন্য কি মোবাইল অ্যাপ আছে আর মোবাইল অ্যাপের জন্য আপনার কি করতে হবে আপনার যে ইনফরমেশনগুলো আছে আপনি যে ময়েশ্চার লেভেল বা যখন যেটা পাচ্ছেন বা আপনার যে কন্ট্রোলের জিনিস আছে এগুলো ডেটা কিন্তু আপনার কোথায় ক্লাউড অ্যাপ স্টোর করতে পারবেন ঠিক আছে সো একটা ক্লাউড প্ল্যাটফর্ম স্ল্যাশ মোবাইল অ্যাপ আপনি এগুলো কিন্তু ইউজ করতে পারেন এগুলো কন্ট্রোল করার জন্য ঠিক আছে আপনার বেসিক্যালি কাজ কি হবে এরকম একটা কোশ্চেন পেলে আপনার যে কম্পোনেন্টগুলো আছে ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো আছে এখানে কিন্তু স্পেসিফিক কম্পোনেন্ট আপনাকে চাইলে লিখতে পারেন চাইলে আপনি যদি না জানেন তাহলে না লিখতে পারেন কারণ আপনি এখন সয়েল ময়েশ্চারের সেন্সরের নাম নাই জানতে পারেন ওটা কোনো ব্যাপারই না ঠিক আছে আপনি মাইক্রো কন্ট্রোলার জানেন ইউজ করবেন এখন ওয়াটার পাম্প বা ভ্যালভ অ্যাকচুয়েটর এই জিনিসগুলো যেগুলো দেওয়া আছে এই জিনিসগুলো আপনাকে মাস্ট লিখতে হবে সো আপনার সিনারিও বেস যেগুলো কোশ্চেন হবে সিনারিও বেস অ্যান্সারই করতে হবে সেক্ষেত্রে আপনার কোন কোন জিনিস কাজে আসতে পারে আপনার যদি এমন কোনো জিনিস থাকে যেটা আপনার ক্লাউডে নেওয়ার দরকার নেই যেটা আপনার একদম ওই জায়গায় দরকার সেটার ক্ষেত্রে আপনার ক্লাউড প্ল্যাটফর্ম লেখার দরকার নেই ঠিক আছে কিন্তু যেগুলোর জন্য দরকার আছে যেগুলো ইউজ কেস থাকতে পারে অবশ্যই আপনি ওগুলো মেনশন করবেন ঠিক আছে এখন কি আছে হাউ দিস কম্পোনেন্টস ইন্টারাক্ট এখন কিভাবে ইন্টারাক্ট করে আমি কিন্তু আপনাকে অলরেডি একবার বলে দিছি যে আপনার কি করে সোয়েলের যে ময়েশ্চার সেন্সর আছে সেই ময়েশ্চার সেন্সরগুলো ডেটা কালেক্ট করবে কিসের সোয়েলের ময়েশ্চারের উপর সেই ডেটাগুলো প্রসেস কি করবে মাইক্রো কন্ট্রোলার সেই ডেটাগুলো প্রসেস করে সেটার উপরে যে অ্যাকশনগুলো নিবে সেটা মাইক্রো কন্ট্রোলার ডিসাইড করবে অ্যান্ড ডিসাইড করার মাধ্যমে সে কিসের হেল্প নেবে সেটা হচ্ছে আপনার যে আপনি বললাম যে অ্যাকচুয়েটর আছে অ্যাকচুয়েটরগুলো অ্যাকচুয়েটরগুলো এখানে কিসের উপর করবে সেটা হচ্ছে ওয়াটার পাম্প আর ভ্যালভস ঠিক আছে এগুলা কন্ট্রোল করবে সে পাম্প চালু করবে বা আপনার ভ্যালভ বড় করবে বা করবে সেটাই হোক যেভাবে করার হোক ভ্যালভ চালু করবে বা অফ করবে যেভাবেই হোক সেভাবে সে পানি কন্ট্রোল করবে পানি দেওয়া অথবা পানি দেওয়া অফ করে দাও ঠিক আছে তারপর ওয়্যারলেস কমিউনিকেশন মডিউল কি করবে যে মাইক্রোকন্ট্রোলার টু সেন্ড ডাটা টু দ্য ক্লাউড প্ল্যাটফর্ম ঠিক আছে ক্লাউড প্ল্যাটফর্মে আপনার ওয়্যারলেস কমিউনিকেশনগুলো ওয়াইফাই থাকলে ক্লাউডের মাধ্যমে আপনার ডেটাগুলো দিয়ে দিতে পারবে তারপর কি আছে ওই ক্লাউড প্ল্যাটফর্মের ওই ডেটার মাধ্যমে মোবাইল অ্যাপ যেটা আছে মোবাইল অ্যাপের মাধ্যমে সে মনিটর করতে পারবে যে আচ্ছা এখন মশা লেভেল এরকম আছে আমার মনে হচ্ছে যে এখন একটু পানি দেওয়া উচিত তো চাইলে সে মাইক্রো কন্ট্রোলার না হলে নিজের যে ইয়াটা আছে নিজের ইচ্ছা অনুযায়ী সে পানি দিতে পারবে ঠিক আছে এখন এটা মনে হয় আর বেশি কিছু আলোচনা করার নাই তারপর কি আছে যে মেনশন দ্য 5 V's অফ বিগ ডেটা এটা কমপ্লিটলি বুঝতে পারো আপনারা এটা যে কোনো জায়গায় সার্চ করলে বা আপনাদের স্লাইডে আমি প্রিটি শিওর এটা দেওয়া আছে সো এটা নিয়ে আমার আলোচনা করা আসলে সময় নষ্ট করা ছাড়া আর কিছু না ঠিক আছে এরপর কি আছে ইমার্জিং ওয়েব টেকনোলজিস এটা একটু দেখি এটা 69 ব্যাচের একটা কোয়েশ্চেন এ নিউ স্টার্টআপ আমার কোম্পানি aims to launch social networking platform for professionals the platform requires a highly interactive and real-time user feed a robust backend to manage user profiles and connections must be prepared for rapid scalability as the user base grows the company has a small development team and a moderate budget prioritizing fast development cycles and frequent feature updates as a web technology consultant propose a suitable technology stack, front-end and back-end, and a hosting solution for our company's platform. Justify your selections by linking them to the company's requirements such as interactivity, scalability, development speed, and cost effectiveness. Additionally, explain why incorporating responsive web design (RWD) principle is essential for such a platform and how it contributes to the overall user experience. আচ্ছা এখন এই যে কোয়েশ্চেন আমাদের কি বের করতে বলছে সেটা আমরা একটু যদি খেয়াল করি যে কি বলছে প্রপোজ এ সুটেবল টেকনোলজি স্ট্যাক ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড আছে এগুলো একটু মিশাই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড তারপর কি হোস্টিং সলিউশন আচ্ছা জাস্টিফাই করতে বলছি সিলেকশনগুলো ঠিক আছে কোম্পানিজ রিকোয়ারমেন্টস এর সাথে করে এখন এগুলা বোঝার জন্য আমাদেরকে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডে কি জিনিস এক্সিস্ট করে এইটা আমাদের জন্য জানা অনেক ইম্পর্টেন্ট এর সাথে হোস্টিং সলিউশনস কি এক্সিস্ট করে এইটাও জানা খুবই ইম্পর্টেন্ট এখন এটা আপনাদের সিলেবাসে কতখানি আছে এটা আমি ওইভাবে জানি না কিন্তু ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের জিনিসগুলো মোটামুটি অনেক ফাস্ট আপনাদের যে বেসিক যে নলেজগুলো আছে বেসিক যে জিনিসগুলো আছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের জন্য সেগুলো আপনাদের একটু জানা উচিত ঠিক আছে আর তারপর আপনার যে হোস্টিং সলিউশনগুলো আছে এগুলো আপনাদের একটু জানা উচিত বেসিক যেগুলো আছে ঠিক আছে এগুলো জানার পরে আপনাদের অবশ্যই করতে হবে কি সিচুয়েশন অনুযায়ী এটা আপনাদেরকে ম্যাচ করতে হবে এখন এখানে আমি সেমভাবে করছি কি আগেরটা আপনাদের যেভাবে দেখাচ্ছিলাম যে কিছু ফ্রন্ট এন্ড টেকনোলজি যেগুলো আছে সেগুলো এখানে লিস্ট করছি তাদের সিনারিও বেস ঠিক আছে এগুলো আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে এটা আমি ওইভাবে বোঝানো এখন ওইভাবে সম্ভব না ঠিক আছে সো আপনাদেরকে কি করতে হবে বেস্ট সিনারিও এবং এক্সাম্পলগুলো ভালোভাবে চেক করতে হবে আর আপনাদেরকে যদি এটা নিয়ে কিছু লিখতে বলে আপনার কি স্ট্রেন্থ বা যেগুলো আছে সেগুলো মেনশন করতে পারেন এখন আমরা ফ্রন্ট এন্ডের জন্য যদি আমরা একটু খেয়াল করি ঠিক আছে আমাদের বেস্ট সিনারিওগুলো আমরা যদি একটু দেখি যে ইন্টারঅ্যাক্টিভ ডিভাইস রিয়েল টাইম অ্যাপস
লার্জ এসপিএস, ঠিক আছে? এগুলো দেখেন এন্টারপ্রাইজ অ্যাপস, কমপ্লেক্স ডেটা ড্রিভেন অ্যাপস, ফ্লেক্সিবল প্রজেক্টস হচ্ছে ভিউএস। এখন তারপরে যে আপনার এস এসভেল্ট যেটা আছে যেটা হচ্ছে হাইলি পারফরমেন্স, সিম্পল স্টেট ম্যানেজমেন্ট, সিম্পল ওয়েবসাইটস। তারপর কি আছে প্লেন এইচটিএমএল, সিএসএস অথবা জিএস কি স্ট্যাটিক পেজেস। এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে যেটা বলছে যে এখানে দেখেন যে স্কেলেবিলিটি, ডেভেলপমেন্ট স্পিড, ইন্টারঅ্যাক্টিভিটি, ঠিক আছে? ইন্টারঅ্যাক্টিভিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে যা কিন্তু বলে দিচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি, ঠিক আছে? সো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ফ্রন্ট এন্ডই কিন্তু আমাদের ঠিক আছে। ফ্রন্ট এন্ড আপনারা যারা বুঝতেছেন না, যারা এখনও এটা পড়েননি তাদের জন্য একটু জাস্ট পড়ে দিই। ফ্রন্ট এন্ড হচ্ছে কীভাবে আমাদের কোনো ওয়েবসাইট বা আমাদের কোনো অ্যাপ্লিকেশনের আপনারা ইউজার যেটা দেখেন না, যে পেজটা দেখেন, সেই পেজটার বেসিক কন্ট্রোলগুলো, সেই পেজটা সাজানো আর কি আমাদের ফ্রন্ট এন্ডের আসলে কাজ। সো ইন্টারঅ্যাক্টিভ ইউআই যেগুলো আমরা করি, আমাদের যে ইউজার ইন্টারফেস যেগুলো থাকে সেটা কিন্তু ফ্রন্ট এন্ডের কাজ। আর সেই ইন্টারঅ্যাক্টিভ ইউআই কি রিয়াক্ট জেএস, ঠিক আছে? এই রিয়াক্ট জেএস যেটা আছে সেটা কিন্তু আমরা তাহলে এখানে ইউজ করতে পারি, তাই না? এখন আমরা যদি ব্যাক এন্ডের কথা একটু খেয়াল করি, এখানে কি দেওয়া আছে দেখেন, যে ব্যাক এন্ড টেকনোলজিগুলো আমাদের এখানে নোড জেএস যেটা দেওয়া আছে, রিয়েল টাইম অ্যাপস, স্কেলেবল ইনপুট আউটপুট, অ্যান্ড তারপর কি বলছে ইনপুট, স্কেলেবল ইনপুট আউটপুট ইন্টেন্সিভ অ্যাপস। আচ্ছা, ঠিক আছে। তারপর কি আছে জ্যাঙ্গো আছে, র্যাপিড ডেভেলপমেন্ট, সিকিউর ডেটা হেভি অ্যাপস, ঠিক আছে? তারপর কি কুইক, এটা হচ্ছে নোড জেএস উইথ এক্সপ্রেস, ঠিক আছে? আর কি জ্যাঙ্গো উইথ পাইথন আছে, কি রুবি অন রেলস আছে, কি কুইক প্রোটোটাইপিং, কনভেনশন ওভার কনফিগারেশন, ঠিক আছে? তারপর কি আছে স্পারিং বুট, এন্টারপ্রাইজ গ্রেড, লার্জ স্কেল অ্যাপ্লিকেশনস, ওয়েব অ্যাপস উইথ মডারেট কমপ্লেক্সিটি, ঠিক আছে? তারপর কি আছে গো আছে, উইথ কি আছে, আচ্ছা পিএইচপি আছে উইথ লারাভেল, আর গো আছে উইথ গোলাং, ঠিক আছে? হাই পারফরমেন্স কনকার সিস্টেম। এখন এই জিনিসগুলো আমরা যখন সিনারিয়াগুলো দেখতেছি, তখন অবশ্যই আমাদেরকে কি বুঝতে হবে, যে এগুলার এক্সাম্পল যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? কারণ এখানে রিয়েল টাইম অ্যাপস, স্কেলেবল আইও, ইন্টেন্সিভ অ্যাপস আপনি দেখে একটু কনফিউজ হতে পারেন। তখন আপনাদের কি করতে হবে, বুঝতে হবে যে এক্সাম্পল ইউজ কেসে আমরা যেমন প্রথমটাতে আমরা কি করছিলাম, এখানে যদি আমরা একটু তাকায় দেখি, আমরা কিন্তু বেস্ট কেস বা সিনারিওটা যদি আমরা একটু মুখস্থ করে থাকি, আমরা অলরেডি বুঝতে পারতেছি ইন্টারেক্টিভ ইউআইয়ের জন্য আমাদের রিয়াক্ট জেস অনেক ভালো। কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যখন আমাদের সিনারিও দেওয়া থাকে তখন আমাদের ইউজ কেসটা দেখা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের এখানে কি বলছে, টু লঞ্চ এ সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, ফর প্রফেশনালস। এখানে যদি আমরা ইউজ কেসগুলোতে দেখি, দেখেন সোশ্যাল নেটওয়ার্কের জন্য কি ইউজ করা হলো, এখানে দেওয়া আছে রিয়াক্ট জেস। আবার যদি আমরা এখানে চলে আসে দেখি, আমাদের যে নোড জেস যেটা আছে সেটার এক্সাম্পল ইউজের ক্ষেত্রে আছে কি, এই যে সোশ্যাল নেটওয়ার্কস, ঠিক আছে? সোশ্যাল নেটওয়ার্কস আছে। সো আপনি ইজিলি এটার দ্বারা রেকগনাইজ করতে পারতেছেন। এখন রিয়াল টাইম অ্যাপ, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ তো অবশ্যই রিয়াল টাইম অ্যাপ, তাই না? আপনি রিয়াল টাইমে একটা মেসেজ দিচ্ছেন, একটা পোস্ট করতেছেন, সেটা চলে যাচ্ছে। এইটা দেখে আপনার ইউজুয়ালি বোঝার কথা। বাট আনফরচুনেটলি আপনি যদি না বুঝতে পারেন, অবশ্যই আপনি এইজন্য আপনাদেরকে বলছি যে এক্সাম্পলটা, সিনারিও এবং এক্সাম্পল ইউজ কেসেস এগুলো আপনাদেরকে পড়ে যাওয়া খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে ইজিলি এগুলো আপনারা ডিফারেনশিয়েট করতে পারবেন, ঠিক আছে? এরপর আমাদের কি আছে, এই যে ডেটাবেস আছে। কারণ ডেটাবেসের ক্ষেত্রে আপনি এখন দেখতে পান যে স্ট্রাকচার ডেটা, কমপ্লেক্স কোয়েরিজ, অ্যাসিড কমপ্লায়েন্স, এগুলো আপনাদেরকে এখন বোঝাটা খুবই কঠিন। কারণ আমার মনে হয় না যে আপনারা এগুলো নিয়ে ওইভাবে পড়াশোনা করছেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ফ্লেক্সিবল স্কিমা, র্যাপিডলি চেঞ্জিং মডেলস, ক্যাচিং রিয়াল টাইম অ্যানালিটিক্স, এগুলো দেখে আপনার কাছে একটু ভয় লাগতে পারে। সো আপনারা করতে পারেন কি, এই এক্সাম্পল ইউজ কেস যেগুলো আছে এইগুলো একটু ভালো করে পড়ে যেতে পারেন। আর দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাপ, ই কমার্স, এটা তো আপনার দরকার নেই। সোশ্যাল মিডিয়া, এই তো সোশ্যাল মিডিয়া একটা পেয়ে গেছেন, সেটা কি মঙ্গোডিবি, মঙ্গোডিবি NoSQL। সো আমাদের এই সিনারিওর জন্য কোনটা ইউজ হবে, মঙ্গোডিবি অথবা মঙ্গোডিবি উইথ NoSQL, ঠিক আছে? এটা বৈশিষ্ট্য আসলে NoSQL, নট উইথ NoSQL, যেটাই হোক আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপর কি হোস্টিং সলিউশনস, ঠিক আছে? স্কেলেবল অ্যাপস, পে অ্যাজ ইউ গো, গ্লোবাল রিচ, ঠিক আছে? এগুলো কিন্তু আপনি মোটামুটি বুঝতে পারতেছেন, ঠিক আছে? যে পাবলিক ক্লাউড যেটা আমাদের AWS আছে, Azure আছে, Google ক্লাউড আছে, এগুলো সব কিছু আছে। ফাস্ট ডিপ্লয়মেন্ট, মিনিমাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আপনার এখন কি করতে হবে, এগুলো আপনাকে একবার পড়তে হবে, ঠিক আছে? এগুলা পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনটা ঠিকই একইভাবে, ঠিক আছে? এই জিনিসটা আমি এখন আপনাদেরকে একটু করতেছি, একটু দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আপনি কোনটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন যে পাবলিক ক্লাউড দেওয়া আছে, পিএস দেওয়া আছে, স্ট্যাটাস প্রোটোটাইপ, ঠিক আছে? স্মল টিমস দেওয়া আছে, ইনফ্রাস্ট্রাকচার দেওয়া আছে। এখন আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো যখন হোস্টিং জিনিসটা না, হোস্টিং জিনিসটা কিন্তু আরেকটু কি বলে, আরেকটু আপনার এটা বলা যায় একটু ভেগ জিনিস। কারণ এটা আপনি যেভাবে জাস্টিফাই করবেন সেভাবে আপনি অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে? এখানে কোনোটার ক্ষেত্রেই আপনার কোনো কারেক্ট 100% কারেক্ট ওইভাবে আপনি বলতে পারবেন না। আপনি যদি আপনার অ্যান্সারের কারেক্ট জাস্টিফিকেশন দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি যেটা মনে হচ্ছে আপনি সেটা করতে পারেন। কারণ জিনিসটা আপনি ডিজাইন করতেছেন, ঠিক আছে? আমি না। সো অবশ্যই বেটার অপশনস আছে, বেটার অপশনগুলো চুজ করা বেটার। বাট আপনি যদি কারেক্ট জাস্টিফিকেশন দিতে পারেন, আপনি যেকোনোটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে আমি কি করতে পারি, যে পাবলিক ক্লাউড যেটা আছে, যে AWS, Azure আছে, Google ক্লাউড আছে, এগুলো আমি খুব ভালো ইজিলি ভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? এখন আমার যে ইয়েগুলো আছে, ঠিক আছে? এখানে পিএস দিয়ে রাখছে।
আপনি চাইলে অন্যগুলো দিতে পারেন, বাট অবশ্যই পিএসটা অবশ্যই বেটার হবে, কারণ এখানে আমি যদি একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে, যে পিএস যেটা আছে যে ফাস্ট ডিপ্লয়মেন্ট, মিনিমাল ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, ইজি ম্যানেজ এনভায়রনমেন্ট, সিআই/সিডি এন্ড স্টার্টআপস, এই স্টার্টআপ জিনিসগুলো আছে না, আর স্মল টিমস, আর আমার সিনারিওর সাথে এটা খুব ভালো করে যায়, ঠিক আছে? এটাও কিন্তু স্টার্টআপে আছে আরকি। এজন্য আমি কিন্তু এটা বললাম যে এন্টারপ্রাইজেস, এসএস, মোবাইল ব্যাকএন্ডস। ঠিক আছে? এটা আপনি এভাবে একভাবে করতে পারেন। কিন্তু অবশ্যই আমারও মনে হয় যে এখন অবশ্যই এটা ইয়েগুলো করা প্রয়োজন। ইলাস্টিক স্কেলিং, ওয়াইড সার্ভিস রেঞ্জ, গ্লোবাল সিডিএন। ঠিক আছে? আম ইজি স্কেলিং, ম্যানেজ এনভায়রনমেন্ট, সিআই/সিডি সাপোর্ট। ঠিক আছে? এই সিআই/সিডি সাপোর্টটা থাকার জন্য আপনার আমার মনে হয় যে অবশ্যই ২ টাই দিতে পারেন। কিন্তু এই জিনিসটা আমার কাছে এখন মনে হচ্ছে ঠিক আছে যে পিএসটা আমার কাছে বেশি ফেভারেবল মনে হচ্ছে। আপনারা দিতে পারেন। অবশ্যই জাস্টিফিকেশনটা ঠিকভাবে লিখবেন, তাহলে আপনাদের হয়ে যাবে আশা করি। ঠিক আছে? এখানে কি বললাম যে এটা যেমন React.js দিয়ে রাখছে, Node.js দিয়ে রাখছে, MongoDB দিয়ে রাখছে, হোস্টিং সলিউশন দিয়ে রাখছে এটা। আর আচ্ছা এরপরে যে AWS ইলাস্টিক ফাংশন এগুলো দিয়ে রাখছে, ঠিক আছে? PS দিয়ে রাখছে, Heroku দিয়ে রাখছে, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। ইলাস্টিক ব্যাকস্ট্যান্ড দেওয়া আছে। এগুলা সমস্যা নেই। এগুলো আপনার যেটা আমি যখন ১ম ইয়ে করছিলাম তখন হয়তো আমার কাছে পিএসটা বেশি মনে হয়েছিল। ঠিক আছে? ওটা দিয়ে রাখছি। এগুলো আপনার জাস্টিফিকেশন এর উপর ডিপেন্ড করে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবেন। ঠিক আছে? জাস্টিফিকেশন এখানে দেওয়া আছে। ইন্টারঅ্যাক্টিভিটি এজন্য আপনার বললাম না রিঅ্যাক্ট, তারপরে যে স্কেলেবিলিটি, স্কেলেবিলিটির জন্য আপনার Node.js দেওয়া আছে, ডেভেলপার স্পিড, জাভাস্ক্রিপ্ট অ্যাক্রস ব্যাকএন্ড এ দেওয়া আছে। ঠিক আছে? তারপর কস্ট ইফেক্টিভনেস অবশ্যই আপনার পেজ ইনিশিয়াল কস্ট, এগুলো আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে। ডেভেলপমেন্ট স্পিডটা আপনি দিতে পারেন। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট আপনার ক্রস ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাকএন্ড দিলে যেগুলো আপনার একসাথে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডে ইউজ করা যায়। এই জিনিসগুলো আপনি যদি ইউজ করতে পারেন অবশ্যই আপনাদের বেটার হবে। আর জাভাস্ক্রিপ্ট এমন একটা জিনিস সেটা আপনার ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ইজিলি আপনি ইউজ করে আপনার মানে এটা ইয়ে করতে পারবেন আরকি, বুঝছেন? সো এগুলো না আপনাদেরকে একটু পড়াশোনা করতে হবে। এগুলো না আমি ডিরেক্ট ওইভাবে এখন আলোচনা করতে গেলে পুরো জিনিসটা আ আরো অনেক ইয়া হয়ে যাবে আরকি, বুঝছেন? সো আপনারা করবেন কি মিনিমাল আপনাদের এরকম করে ছক করে আপনারা চেষ্টা করবেন যে ডিফারেনশিয়েশন আপনাদের যে এক্সাম্পল ইউজ কেসেস এবং বেস্ট ফর সিনারিও, এই ২ টা জিনিস এইভাবে এই জিনিসগুলো আপনারা পড়ে থাকবেন। এই জিনিসটা আপনাদের এই শিটে দেওয়া থাকবে ভিডিওর সাথে। আশা করি আপনারা এগুলো জিনিস পড়লে এরকম কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনারা বের করতে পারবেন। ঠিক আছে? আর তারপর বলছি কি আরডব্লিউডি খুবই একটা সিম্পল জিনিস। সেটা হচ্ছে আপনার যে ইম্পোর্টেন্স অফ রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এখন আরডব্লিউডি বেসিক্যালি কি করে যে আপনি ধরেন একটা পিসিতে একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ যেটা বলেন সেটা ইউজ করতেছেন। সেটা আবার একটা ট্যাবলেট ইউজ করতেছেন, আবার একটা ফোনে ইউজ করতেছেন বা অন্যান্য ডিভাইস ইউজ করতেছেন। সবগুলোর সাথে কম্প্যাটিবল হচ্ছে কিনা, সবগুলোর সাথে ভালোভাবে ইউজ হচ্ছে কিনা। ধরেন আপনার একটা পেজ আছে যেটা পিসির জন্য খুবই ভালোভাবে এটা আছে। ঠিক আছে? কিন্তু ফোনে নিলে সেই জিনিসটা পড়তে আপনার অসুবিধা হচ্ছে, ঠিকভাবে স্কেল হচ্ছে না। ঠিক আছে? সো এই জিনিসটা একটা ইস্যু তৈরি করতে পারে। সো ইম্পোর্টেন্স অফ রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি? সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষ সবকিছু থেকে ইউজ করে। পিসি থেকে ইউজ করে, ট্যাব থেকে ইউজ করে, ফোন থেকে ইউজ করে। ঠিক আছে? আরো কোনো নতুন ডিভাইস নামলে দেখবেন ওটাতেও মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। সেটা কোনো ব্যাপার না। সো আরডব্লিউডি এই রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা যাতে সবগুলোর সাথে স্কেলেবল সুন্দরভাবে যায়, এটা বোঝায় যে ম্যাক্সিমাইজেস দ্য অ্যাক্সেসিবিলিটি, engagement and crucial users for retention and satisfaction। ঠিক আছে? যেটা বললাম যে দেখেন ডেস্কটপস, ট্যাবলেটস, স্মার্টফোন সবগুলোর সাথে যাতে এটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়। ঠিক আছে? পেজগুলো যাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়, ভালোভাবে ইউজ করা যায়। এটা হচ্ছে আপনার যে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের একটা রেসপন্সিভ ওয়েব ডিজাইন বোঝায় আরকি। ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা অবশ্যই ইম্পোর্টেন্ট। আপনার যেভাবে মনে চায়